আনন্দদাই বলতাম। তো সেই আনন্দদার আজকের ক্লাস, বহু অপেক্ষার ক্লাস। আমি সবাইকেই বলবো নিজেদের মাইক্রোফোন মিউট করে রাখতে। যখন 1 ঘন্টার আলোচনার পরে যা যা প্রশ্ন থাকবে আপনারা চ্যাট বক্সের মাধ্যমে জানাবেন। এক এক করে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কথা বলছিলাম, অধ্যাপক আনন্দময় ভট্টাচার্যের স্নাতক পর্যায়ে যখন ক্লাস করেছিলাম তখন এক অন্য অনুভূতি ছিল এবং মুগ্ধ হয়েছিলাম। আমার স্থির বিশ্বাস আজকের যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, আজকে বাদল সরকারের বাকি ইতিহাস বিষয়ে তিনি বলবেন, আমি নিশ্চিত আপনাদের সবার ভালো লাগবে, আপনারা সবাই মুগ্ধ হবেন, আপনাদের মনে প্রশ্ন পরিপ্রশ্ন তৈরি হবে। কথা না বাড়িয়ে আজকের আলোচক অধ্যাপক আনন্দময় ভট্টাচার্যকে বলবো আজকের বিষয় সম্পর্কে আলোকপাত করার জন্য। বর্তমানে তিনি রায়পুর ব্লক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছেন। আমি এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। একই সাথে আজকের বক্তা আনন্দময় ভট্টাচার্যকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান শুরু করার জন্য। শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাইকে নমস্কার। আজকে বাদল সরকারকে নিয়ে আলোচনা করব, বাকি ইতিহাস নিয়ে আলোচনা করব। কতগুলো বিষয় আগেই বলে রাখি যে আজকে যারা শুনছেন তারা প্রত্যেকেই হয়তো নেট সেট বা স্নাতকোত্তরের জন্য শুনছেন। আবার কেউ কেউ এমনও আমার কাছে মতামত জ্ঞাপন করেছেন যে তারা এমনি শোনার জন্যই শুনতে চাইছেন, নাটক নিয়ে আলোচনা শুনতে ভালো লাগে, বা আমার কখনো কখনো আলোচনা তারা শুনেছেন বলে সেগুলো তাদের মানে মনোগ্রাহী মনে হয়েছে, সে কারণেই তারা শুনতে চান। সেরকম কিছু মানুষও শুনছেন, বা পরবর্তীকালে এটা যখন ওই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তখন তারা শুনবেন, এরকম অভিমতও জ্ঞাপন করেছেন। ফলত আমার আলোচনাটা কেবলমাত্র নেট সেটের জন্য হলে একটু মুশকিলের হয়ে যাবে। নেট সেটের যে পড়াশুনোটা, সেই পড়াশুনোটা একেবারে একটু আলাদা আমার যেটুকুনি অভিজ্ঞতা। কিন্তু স্নাতকোত্তর এরা যারা মানে পড়াশুনো করছো, তাদের পড়াশোনাটা নেট সেটের মতো হলে হবে না। ফলত আমি প্রথমেই বলে রাখছি, সেটা হচ্ছে যে আমার আলোচনার মানে আমি ধরে নিচ্ছি যে যারা শুনছে তারা 3 রকমের। এক হচ্ছে যে শোনার আনন্দেই শোনা, তাদের সঙ্গে পরীক্ষা পাশের কোনো যোগ নেই। দ্বিতীয় যারা, তারা হচ্ছেন নেট সেটের জন্য প্রিপারেশন নিতে চাইছেন। আর তৃতীয় যারা এই মুহূর্তে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়াশুনো করছে বা করা হয়েছে, আরো অন্যান্য চাকরির পরীক্ষার জন্য তারা তৈরি হচ্ছেন। তো আমি প্রথমে একটা জিনিস বলে রাখি, নেট সেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, সেই প্রিপারেশন নেওয়াটা কেবলমাত্র এই নয় যে ওই টেক্সটটা পড়লেই হয়ে যাবে। নেট সেটের পড়া হবে সামগ্রিক পড়াশুনো, এবং সেই সামগ্রিক পড়াশোনার মধ্যে যেটা প্রধান, সেটা হচ্ছে যে একটা টেক্সটকে আমি কত ভালোভাবে পড়তে পারছি। আমি আলোচনায় ঢুকবো, আলোচনায় ঢোকার আগে আমি এই মুহূর্তে তো লকডাউন চলছে, সবারই হয়তো বইপত্রের একটু অসুবিধে, লাইব্রেরিতে যাওয়া অসুবিধে, তবুও এই ভিডিওটা হয়তো থেকে যাবে। আগামী দিনে পড়াশুনোর সুবিধেগুলো চালু হবে, তখন পড়াশুনোর ক্ষেত্রে কি কি বই ব্যবহার করা যেতে পারে সেটার আমি একটা ছোট্ট ইয়ে দিতে চাই। এই টেক্সটটা পড়ার জন্য প্রথমেই আমি রেকমেন্ড করব মিত্র ঘোষ পাবলিশার থেকে বাদল সরকারের নাট্য সমগ্র 3 খণ্ড আমার কাছে আছে, 1 খণ্ড আবার বেরিয়েছে। এই 4টে খণ্ডে 4টে শিবাজী বন্দ্যোপাধ্যায়, পবিত্র সরকারের ভূমিকা আছে। এই ভূমিকাগুলোর গুরুত্ব
যদি ভূমিকাগুলো পড়া হয় তাহলেই বোঝা যাবে যে এগুলো কেবল ভূমিকা নয়, এগুলো এই শিবাজী বন্দ্যোপাধ্যায় বা পবিত্র সরকার এরা প্রত্যেকেই বাদল সরকারের সঙ্গে অত্যন্ত মানসিক সাহচর্যে ছিলেন। শিবাজী বন্দ্যোপাধ্যায় বাদল সরকারের শেষ শিক্ষক। বাদল সরকারের থেকে অনেকটাই বয়সে ছোট। বাদল সরকার যখন 65 বছর বয়সে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পারেটিভে মাস্টার ডিগ্রি করতে গেছিলেন, তখন শিবাজী বন্দ্যোপাধ্যায় শিক্ষক ছিলেন। ফলত তখন শিবাজী বন্দ্যোপাধ্যায় তখন বাদল সরকারের প্রায় পুত্র সম। কিন্তু বাদল সরকারের এই মুহূর্তে আজও বেঁচে থাকা শিক্ষকদের মধ্যে একমাত্র বেঁচে আছেন শিবাজী বন্দ্যোপাধ্যায়, বাকি সবাই তো মারা গেছেন। কারণ বাদল সরকারের বৃদ্ধ বয়সের শিক্ষক শিবাজী বন্দ্যোপাধ্যায়, তখন শিবাজী বন্দ্যোপাধ্যায় তরুণ ছিলেন। শিক্ষক ছাত্রের যে কাছ থেকে চেনা জানা, এই সম্পর্কের বয়সগত মূল্যায়নটা আলাদা হলেও মেধাবী সম্পর্কের মূল্যায়ন একই, শিক্ষক ছাত্রের যেমন হয় সেই মূল্যায়ন এই ভূমিকার মধ্যে দেখতে পাওয়া যাবে। পবিত্র সরকার ইনি নিজে নাটক করার সঙ্গে যুক্ত ছিলেন এবং বাদল সরকারকে খুব কাছ থেকে দেখেছেন, বাদল সরকারের খুব কাছের বন্ধু স্থানীয় ছিলেন। এখনো তিনি আমাদের মধ্যে তার কলম চালু রেখেছেন, এ আমাদের কাছে খুব ভাগ্যের বিষয়। তার একটি ভূমিকা আছে। বাদল সরকারের পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, একটা বাদল সরকার স্মারক সংখ্যা বাদল সরকারের মৃত্যুর পরে বেরিয়েছে। এখানে বাদল সরকারের সারা জীবনের সমস্ত কাজের সালতামামিগুলো সারণীবদ্ধ করে রাখা আছে, তার সঙ্গে তার প্রচুর ফটোগ্রাফস আছে এবং এগুলো তার সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে বিদগ্ধ মানুষের আলোচনাগুলো রয়েছে। থিয়েটারের ভাষা এটা রক্তকরবী থেকে পরবর্তীকালে বেরিয়েছে, আগে বেরিয়েছিল অপেরা থেকে, পরে রক্তকরবী থেকে বেরিয়েছে। এই বইটা পাওয়া যায় কলেজ স্ট্রিটের একটু ওই সীতা ওই রামানাথ মজুমদার স্ট্রিটের দিকে গেলে একটা বাড়ির ভেতরে রক্তকরবী বলে একটা পাবলিশার আছে। পাবলিশারটা মাঝে মধ্যে খোলে, একটু খোঁজ খবর নিয়ে ওখান থেকে এই বইটা সংগ্রহ করা যেতে পারে। এছাড়া এই বইগুলো তো প্রায় বাদল সরকার সম্বন্ধে প্রায় প্রত্যেকেই জানে, এগুলো হচ্ছে পুরনো কাসুন্দি, বাদল সরকারের জীবনী। আর বাদল সরকার যখন টাউন প্ল্যানিং এর ক্লাস মানে কোর্স করতে, পিএইচডি করতে তিনি বিদেশে গেছিলেন, তখন সেই বিদেশে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন এই প্রবাসের হিজিবিজি এই বইটা। এগুলো সবই লেখনী থেকে বেরিয়েছে। এই পুরনো কাসুন্দি 1, 2, 3 এবং লাস্ট 2009 সালে 4 নম্বরটা বেরিয়েছে। যদিও তিনি বলেছিলেন 4 নম্বরটা বেরোবে না, কিন্তু পরে বেরিয়েছে। এগুলো সবই তার লেখনী পাবলিশার থেকে বেরিয়েছে। লেখনী পাবলিশার তার নিজের কাছে হাতে তৈরি প্রায় পাবলিশার। আর একটা বই খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, এই বইটার কথা বেশিরভাগ জনেই জানে না, সেটা হচ্ছে ওই দুজন সাংবাদিক ছিলেন, একজন মানে থিয়েটার কর্মীও বটে, থিয়েটার দর্শক, বন্দিকিশোর মিত্র, আর একজন সবুজ মুখোপাধ্যায়। এই দুইজন যখন সবুজ মুখোপাধ্যায় একটি পাবলিশিং হাউস খোলেন, পাবলিশিং হাউসটার নাম দিয়েছিলেন উনজন। এই পাবলিশিং হাউসটা থেকে একটা বাদল সরকারের সাক্ষাৎকার বেরিয়েছিল। এই সাক্ষাৎকারটা হচ্ছে বাদল সরকারের শেষ সাক্ষাৎকার, এরপরে আর কোনো সাক্ষাৎকারের রেকর্ড নেই। বাদল সরকার 2011 সালে মারা গেলেন, আর এই মারা যাওয়ার আগে এই বইটা বেরিয়েছিল। বইটার শিরোনাম কিন্তু খুব অদ্ভুত। বইটার শিরোনাম হচ্ছে সবচেয়ে সস্তা তো মানুষের মাংস, সেটা খেলেই দামটা কমতো। এইটা হচ্ছে তার শিরোনাম। এইটা বাদল সরকারের সম্বন্ধে অনেক কথা খুব অকপট ভাবে বলা। আমি সবাইকে বলবো এই ধরনের বইগুলো যদি সংগ্রহ করা যায়, তাহলে বাদল সরকার সম্বন্ধে পড়াশোনাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে। আমরা প্রথমে আরো কিছু তথ্যের জায়গা নিয়ে রাখি, সেটা হচ্ছে বাদল সরকারের প্রকৃত নাম সুধীন্দ্র সরকার,
কিন্তু আহ, আহ, বাদল সরকারের এই সুধীন্দ্র নামটি বাদল সরকার নিজেই প্রচারিত করতে খুব বেশি উদ্যোগী ছিলেন না। পিতৃব্যের দেওয়া বাদল বৃষ্টির দিনে জন্মেছিলেন। পিতৃব্যের দেওয়া এই বাদল নামটি তার বেশি পছন্দের ছিল। তিনি এই নামটি প্রচার করেছিলেন। তার কাগজ কলম সরকারি যে সমস্ত নথি আছে সেই সব নথিতেই সুধীন্দ্র নামটি আছে, কিন্তু তিনি বাদল নামটাই বেশি প্রেফার করতেন। অর্থাৎ বাদল সরকারের প্রকৃত নাম কিন্তু সুধীন্দ্র সরকার। আর তিনি টাউন প্ল্যানিং এর কোর্স করতে বিদেশে পাড়ি দিয়েছিলেন। সেখানে বেক, মালিনা, সেখনার প্রমুখের নাট্যশালায় তিনি কর্মশালায় যোগ দিয়ে নাটক শিখেছিলেন। 1989 সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পারেটিভ কোর্সে, কম্পারেটিভ ডিপার্টমেন্টে জয়েন করেন এবং এই জয়েন করার সময়, অর্থাৎ তিনি যখন সেকেন্ড ইয়ারের ছাত্র, তখন তিনি একদিন হঠাৎ অচেতন হয়ে যান, হসপিটালে ভর্তি করা হয় এবং ভর্তি করার পরে তিনি কোমায় চলে যান। সবাই ধরে নিয়েছিল সেটাই বাদল সরকারের শেষ, অর্থাৎ 1990। কিন্তু বাদল সরকার কিছুদিন পরেই ফিরে আসলেন, আবার ক্লাসে জয়েন করলেন এবং তারপরে তিনি সলিউশন এক্স এর অভিনয়ও করলেন। ডাক্তারে বলেছিলেন যে তার বাকি জীবনটা নিশ্চেষ্ট নিশ্চল হয়ে কাটবে, কিন্তু সেরকমটা বাস্তবিক ঘটেনি। বাদল সরকারের ছাত্র সত্তা সম্বন্ধে তার শিক্ষক শিবাজী বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে তিনি কোনোভাবেই এইরকম একটা অহমিকায় ভুগতেন না যে তিনি একটা খুব বড় সড়ো নাটকের মানুষ। কারণ যে সময় তিনি এই ক্লাস করতে যাচ্ছেন সেই সময়ে কিন্তু তার নাম বেশ ছড়িয়ে গেছে এবং তিনি জনপ্রিয় একজন নাট্য ব্যক্তিত্ব। 65 বছর মানে তার অ্যাকনলেজমেন্টের পক্ষে যথেষ্ট, কিন্তু তার মধ্যে এই ধরনের কোনো ভ্যানিটি ছিল না এবং তিনি সব ক্লাস করতেন, তিনি টিউটোরিয়ালস জয়েন করতেন এবং তার সময়ে তার সঙ্গে যারা পড়াশুনো করেছেন সেই পড়াশুনো করা মানুষদের আমরা অনেকেই চিনি। যেমন হচ্ছে যে এই একটা বলিউডে সিনেমা হয়েছিল মাই ব্রাদার নিখিল, মানে ভিন্ন ধরনের সম্পর্ক, ভিন্ন ধরনের যৌনতা এই নিয়ে মাই ব্রাদার নিখিল। এর যে পরিচালক ছিলেন আমরা তাকে অনির নামেই চিনি, অ্যাকচুয়ালি অনির্বাণ। তো এই অনির সেই ব্যাচে ছিল। সেই ব্যাচে সুমন মুখোপাধ্যায়, আমরা লালদা লালদা বলেছি, সুমন মুখোপাধ্যায়ের হারবার্ট, কাঙালমাল ষাট, এইসব সিনেমাগুলো আমরা জানি কম বেশি। এইরকম একটু অন্য ধারার সিনেমা করতেই তিনি অভ্যস্ত, মেধাবী একজন পরিচালক। তিনিও এই ব্যাচেই কম্পারেটিভ ডিপার্টমেন্টে ছিলেন, ছাত্র সেমিনার দিয়েছিলেন এবং শিবাজী বন্দ্যোপাধ্যায় তার স্মৃতিচারণায় লিখছেন যে সেদিনকে যাদবপুরের এই সেমিনার হল উপচে পড়েছিল বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের দ্বারা, আগ্রহী ছাত্রছাত্রীদের দ্বারা, কারণ সেখানে ছাত্র সেমিনার দিচ্ছেন বাদল সরকার, সুমন মুখোপাধ্যায়, অনির এরা। আর তার যদি রাজনৈতিক জীবনের কিছু তথ্য উল্লেখ করে দিতে চাই, সেটা হচ্ছে অজিত নারায়ণ বসু তার বন্ধু ছিলেন, তারই সৌজন্যে তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলেন, কিন্তু দলীয় কাজে তিনি খুব বেশি দিন ছিলেন না এবং পার্টির সঙ্গে তার দূরত্ব তৈরি হতেও খুব বেশি সময় লাগেনি। তবে বামপন্থী মনোভাবটা তিনি কোনোদিনই ছাড়তে পারেননি এবং সেই অর্থে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে দক্ষিণপন্থার শাসন ভারতবর্ষ জুড়ে প্রচলিত ছিল তার সঙ্গেও তিনি কখনো প্রায় সহমত পোষণ করতে পারেননি। একমাত্র শেষ জীবনে তার বামপন্থা সম্বন্ধে কিছুটা মোহচ্যুতি, কিছুটা স্বপ্নভঙ্গ ঘটেছিল। আর তার এই যে সৃজন, এই সৃজন সংক্রান্ত বিষয়গুলোর মধ্যে প্রথম আমাদের কতগুলো জিনিস উল্লেখ করে নিতে হবে।
সেটা হচ্ছে যে তার জীবনে বিশেষত সৃষ্টি চৈতন্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল নিউক্লিয়ার ক্রিটিসিজম। নিউক্লিয়ার ক্রিটিসিজম ব্যাপারটা যদি কি জানতে হয়, সেটা হচ্ছে যে আহ, এই যে 1942 সালের পর থেকে পৃথিবীর ইতিহাস যেভাবে বদলেছে, সেই বদলের মধ্যে এই নিউক্লিয়ার ক্রিটিসিজমটা খুব গুরুত্বপূর্ণ। পরমাণু বোমা এবং পরমাণু বোমা সংক্রান্ত যে ব্যাপার স্যাপার, সেই ব্যাপারগুলো তার এই নিউক্লিয়ার ক্রিটিসিজমের মধ্যে রয়েছে। আমি এই প্রথমেই কতগুলো বইয়ের নাম যে দেখাচ্ছিলাম, বইয়ের উল্লেখ করছিলাম, সেখানে দ্বিতীয় খণ্ডে যে 10টি নাটক আছে, সেই 10টি নাটকের মধ্যে আমি অন্তত 6টা নাটকের উল্লেখ করছি। বাঘ, বাকি ইতিহাস, পরে কোনোদিন, প্রলাপ, ত্রিংশ শতাব্দী, 5টা নাটক। এই 5টা নাটকেই তিনি এই অ্যাটম বোমার প্রসঙ্গ বারবার ফিরে আসছেন। কতগুলো উদ্ধৃতি উদ্ধার করছি। বাঘ নাটকে একটি উদ্ধৃতি রয়েছে, অ্যাটম বোমা, অ্যাটম বোমা বানাচ্ছে, কি করবি, দুনিয়া রসাতলে পাঠাবো। বাকি ইতিহাসে একটি সীতানাথের একটা উক্তি আছে, আমি কাটিং রাখি, খবরের নয় ছবির, খবরের ছবির। এটা মহাভারতের ছবি, দুঃশাসনের রক্তপান, হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প, মাদ্রিদের একটি রাস্তা, স্পেনের বৃহৎ যুদ্ধের সময়কার। ওটা দ্বিতীয় মহাযুদ্ধের ছবি, হ্যাঁ, হিরোশিমা, ঠিক ধরেছ, হিরোশিমা, ভিয়েতনাম, সেটা রাখতে পারো। হিরোশিমা প্রসঙ্গ এলো। পরে কোনোদিন এই নাটকে একটি উদ্ধৃতি, জাপান, হিরোশিমা, 6ই আগস্ট 1945, মানুষের সৃষ্ট ঘটনা, রচনার শেষ, আমরা অতীত। বাকি ইতিহাসে আরেকটি উদ্ধৃতি এরকম আছে, মৃত্যুর ইতিহাস তো জীবনের ইতিহাস হতে পারে না, হয়তো তাই, অতীত বর্তমান ভবিষ্যৎ একাকার, তুমি আত্মহত্যা করনি কেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রলাপ, আমি পৃথিবীকে ঢেলে সাজাইনি, লাখ লাখ মানুষকে হত্যা করবার অস্ত্র আবিষ্কার করিনি। এই লাখ লাখ মানুষকে হত্যা করবার অস্ত্র আসলে অ্যাটম বোম। ত্রিংশ শতাব্দীতে একটি উদ্ধৃতি এরকম, বিংশ শতাব্দী অভিযুক্ত 1945 সালের 6ই আগস্ট, মানুষের তৈরি পারমাণবিক বোমায় মানুষের শহর হিরোশিমা ধ্বংস হয়েছিল, আমি বিংশ শতাব্দী। এই যে উদ্ধৃতিগুলো বারবার ফিরে আসছে, এতে করে একটা জিনিস আমি বলতে চাইছি, যে পরমাণু বোমার ক্ষতি, পরমাণু বোমার প্রভাব, অ্যাটমিক এফেক্ট, সেটা পৌনঃপুনিকভাবে তার রচনায় ফিরে ফিরে আসছে। এবং এর পেছনের ইতিহাসটা, যেহেতু আমরা বাকি ইতিহাস পড়ছি, এই বাকি ইতিহাসের পেছনের ইতিহাসটা আমাদেরকে একটুখানি জেনে রাখতে হবে। আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে। ইতিহাসের পাতা যদি আমরা উল্টাই, সেখানে আমরা দেখতে পাবো যে 1942 সালে মিলিটারি পলিসি কমিটি আমেরিকার, তারা একটা নতুন প্রজেক্ট শুরু করে। এই প্রজেক্টটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট অফ সাবস্টিটিউট ম্যাটেরিয়ালস। শুনতে এত নিরীহ, সংক্ষেপে ডিএসএম। এত নিরীহ একটি প্রজেক্ট, আসলে পরমাণু বোমা বানাবার প্রজেক্ট। যে প্রজেক্টটির পোশাকি নাম ম্যানহাটান প্রজেক্ট। 1941 সাল থেকে এটা সংক্রান্ত ভাবনা চিন্তা মিলিটারি পলিসি কমিটি শুরু করে, এবং 1942 সালে একটি ঘটনা ঘটে। লেসলি রিচার্ড গ্রোভস বলে একজন মানে সেই সময়ের মিলিটারি পলিসি কমিটি ডিরেক্টর, সেনা বাহিনীর অন্যতম প্রমুখ, তিনি পদার্থবিজ্ঞানী ওপেনহাইমারের সঙ্গে একটি ট্রেনের কামরায় চেপে বসেন। ট্রেনটির নাম হচ্ছে 20th সেঞ্চুরি লিমিটেড। এই 20th সেঞ্চুরি লিমিটেড ট্রেনের কামরায় বসে প্ল্যান তৈরি করা হয় বোমা তৈরির, এবং সেই প্ল্যানের ভিত্তিতেই 1943 সালে ম্যানহাটান প্রজেক্ট শুরু হয়। 1945 সালের জুলাই মাসে এই ম্যানহাটান প্রজেক্ট থেকে 2টি বোমা তৈরি করা হয়। তার মধ্যে আরেকটি তৈরি হয় টেস্ট বোমা।
এই টেস্ট বোমাটি নিউ মেক্সিকোর একটি গ্রামে, প্রত্যন্ত গ্রামে, মরুভূমির মধ্যে এটাকে টেস্ট করা হয়। এবং এই টেস্ট করা দেখেই ওপেনহাইমার সেই বিখ্যাত উক্তি করেছিলেন, যে উক্তিটা আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার 11তম অধ্যায়ে বিশ্বরূপ দর্শনে 12তম শ্লোকের মধ্যে রয়েছে। অর্থাৎ সেই হাজার রবি কিরণের থেকেও উজ্জ্বলতর বিস্ফোরণের দৃশ্য ওপেনহাইমার প্রত্যক্ষ করলেন। এবং পরবর্তীকালে এই যখন এই নিউক্লিয়ার এক্সপ্লোশনের ইতিহাস রচনা করা হয়, তখনও এই শিরোনামে এই ওপেনহাইমারের বিস্ময়োক্তি যেটা, সেটাকেই ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ ওই ব্রাইটার দেন 100 সান, এই যে উজ্জ্বলতর বিপুল বিস্ফোরণ, এটা দেখেই কিন্তু ওপেনহাইমারের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে যায় এবং তার সময়ের বিজ্ঞানীদের মধ্যেও শুরু হয়েছিল। কিন্তু ততদিনে আমেরিকার প্ল্যান রেডি, তারা এটাকে বিস্ফোরণ ঘটাবে। এবং সেই সময় হ্যারি ট্রুম্যান ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি সই করলেন সেই চুক্তিপত্রে এবং 6 এবং 9 আগস্ট 2 দিনের অন্তরে হিরোশিমা ও নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাট ম্যান, এই দুটো পরমাণু বোমার বিস্ফোরণ ঘটল। সুইস একজন সাংবাদিক, তার নাম হচ্ছে ফার্নান্দ গিগন। আবার একবার নামটা বলছি, ফার্নান্দ গিগন। তিনি ফরাসিতে একটি বই লিখেছিলেন, যেটি 1958 সালে ইংরেজিতে অনুদিত হয়। ইংরেজিতে অনুবাদের পরে বইটির নাম হয় ফর্মুলা টু ডেথ, E = mc², ব্র্যাকেটে দ্য অ্যাটম বম্বস অ্যান্ড আফটার। এই বইটি ভীষণভাবে বাদল সরকারকে প্রভাবিত করেছিল। বাদল সরকারের সারা জীবনে যত তিনি নাটক লিখেছেন, সেই নাটকের বৃহত্তর অংশ জুড়েই কিন্তু এই পরমাণু বোমা এবং তার পরবর্তী প্রভাব, সেটা ফিরে ফিরে এসেছে পৌনঃপুনিকতায়। সেখানে কিন্তু এই বইটির ভূমিকা, এই ফর্মুলা টু ডেথ, E = mc², দ্য অ্যাটম বম্বস অ্যান্ড আফটার, এই বইটির প্রভাব খুব গুরুত্বপূর্ণ। বইটি ফরাসি ভাষায় লিখেছিলেন ফার্নান্দ গিগন এবং পরে এটি ইংরেজি ভাষায় 1958 সালে অনুদিত হয়। আমরা এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম যে কোন জায়গা থেকে তিনি এই নাটকটা লিখছেন, বাকি ইতিহাস। বাকি ইতিহাসের যিনি স্রষ্টা, অর্থাৎ বাদল সরকার বা সুধীন্দ্র সরকার, তার মনোবিশ্লেষণ করতে গিয়ে আমার যে জিনিসটা খুব পরিষ্কার বলে মনে হয়েছে, সেটা হচ্ছে যে তার মধ্যে বরাবর কাজ করেছে একটা দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা কি? দ্বন্দ্বটা হচ্ছে এক বস্তুবাদী বামপন্থা আর এক হচ্ছে ভাববাদী মৃত্যু চেতনা। এ বিষয়ে আমি একটু একেবারে আমার নিজের অভিমত জানাতে চাই, যে সেই সময়ের বা এই সময়ের বা আগের ভারতীয় শিল্পীদের ভবিতব্যে বারবার এই দ্বন্দ্বটা দেখতে পেয়েছি। প্রায় সবাইকে এই দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়েছে। বামপন্থার যে বস্তুবাদী দর্শন, সেই বস্তুবাদী দর্শন খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষীয় মেধাকে আকর্ষণ করেছিল। ভারতবর্ষীয় মেধাকে আকর্ষণ করার প্রধান জায়গাটাই হচ্ছে ভাববাদী অতীন্দ্রিয়তার মধ্যে যে অধিবাস্তববাদী, এই অধিবিদ্যক যে অনুমিতিগুলো রয়েছে, সেগুলোর প্রতি একটা অস্বীকৃতি এসে হাজির হয়েছিল ঔপনিবেশিক ভারতে। এবং সেই অস্বীকৃতি থেকেই বামপন্থার প্রতি একটা আকর্ষণ। অথচ ভারতবর্ষের যে মর্মে মর্মে ধর্মের অবস্থান, যেটা গিরিশচন্দ্র অনুভব করেছিলেন, সেই মর্মে মর্মে ধর্মের অবস্থান থেকে কেউ বিচ্যুত হননি।
এমনকি স্বয়ং মার্কসও কিন্তু এখান থেকে বিচ্যুত হননি। কেন বলি, একটু ছোট্ট তথ্য দিলে বুঝতে পারবো। আমরা যদি কার্ল মার্কসের জীবনী পড়ি, মার্কসকে কিন্তু প্রথমেই বলে রাখি যে মার্কস কিন্তু মার্ক্সবাদী ছিলেন না নিজে। মার্ক্সবাদকে পরবর্তীকালে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে। মার্কসের যদি জীবন দেখি তাহলে দেখতে পাবো যে মার্কস একজন ইহুদি ধার্মিক পরিবারের সন্তান। পরে তিনি যখন বন ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়তে যাচ্ছেন, তখন প্রুশীয় দেশের আইনের কারণে ইহুদি হওয়ায় তার আইন নিয়ে পড়ার ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়। তাৎক্ষণিকভাবে তিনি এই ইহুদি ধর্ম পরিত্যাগ করে সংখ্যালঘু লুথারীয় ধর্ম গ্রহণ করেছিলেন এবং তারপরে তার পিতার ইচ্ছায় তিনি হাম্বোল্ট ইউনিভার্সিটিতে স্থানান্তরিত হন। সেখানে তিনি তরুণ হেগেলিয়ানদের সংস্পর্শে এসেছিলেন। এই হেগেলিয়ান যে তত্ত্ব ছিল, সেই তত্ত্বের মধ্যে কিন্তু এই দ্বন্দ্বমূলক ব্যাপারটা ছিল। কিন্তু যখন আমরা স্টার্নারের মতামতগুলো পড়ি, স্টার্নার হচ্ছেন ঠিক মার্কসের পূর্ববর্তী একজন দার্শনিক। সেই স্টার্নার তিনি প্রমাণ করছেন হেগেল আসলে একজন ধার্মিক মানুষই ছিলেন। এই মতামতটি ভীষণভাবে সেই সময়ের নাস্তিকভাবে নিজেকে প্রচার করতে থাকা মার্কসের খুব পছন্দ হয়েছিল। তিনি এই মতামত দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং ধীরে ধীরে হেগেলিয়ানদের সঙ্গে তার একটা বিরুদ্ধতা তৈরি হয়। যদিও হেগেলিয়ান হিসেবে তার পরিচিতি হওয়ার কারণে তিনি হাম্বোল্ট ইউনিভার্সিটিতে তার পিএইচডি জমা করতে পারেননি, থিসিসটি জমা করতে পারেননি। তিনি থিসিসটি জমা করেন জেনা ইউনিভার্সিটিতে এবং সেখান থেকেই তিনি ওই 1841 খ্রিস্টাব্দে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। কিন্তু এরপরে তিনি যখন প্যারিসে চলে আসছেন এবং 1844 খ্রিস্টাব্দে যখন তিনি এঙ্গেলসের সঙ্গে মিলিত হচ্ছেন সেই কফি শপে, বিখ্যাত কফি শপে, তখন কিন্তু তিনি হেগেলিয়ানদের থেকে একটা দুস্তর ব্যবধান তৈরি করছেন এবং তার মধ্যে কিন্তু অন্য রকমের প্রশ্নগুলো এসে হাজির হচ্ছে। এরপরে তো আমরা জানি যে আমরা যদি মার্কসের জীবন পড়ি তাহলে দেখবো যে তিনি প্যারিস থেকে বিতাড়িত হচ্ছেন। বিতাড়িত হয়ে তিনি বেলজিয়াম চলে যাচ্ছেন, ব্রাসেলসে তিনি গ্রেপ্তার হচ্ছেন। সেখান থেকে তিনি আবার বিতাড়িত হচ্ছেন, বিতাড়িত হয়ে আবার প্যারিসে আসছেন ফিলিপের সময়। সেখান থেকে তিনি যাচ্ছেন আবার জার্মানিতে, হ্যাঁ, সেখানে থেকে আবার তিনি বিতাড়িত হচ্ছেন, প্যারিসে আসছেন, প্যারিসে স্থান পাচ্ছেন না, ইংল্যান্ডে চলে যাচ্ছেন, ইংল্যান্ডে ইউরোপীয় শরণার্থী হিসেবে তিনি স্থান পাচ্ছেন এবং তিনি যখন 1883 খ্রিস্টাব্দে 14ই মার্চ মারা যাচ্ছেন, সেই দিন পর্যন্ত তিনি পৃথিবীর কোনো দেশেরই অধিবাসী নন, অর্থাৎ কোনো দেশ তাকে জাতীয়তা দেয়নি। তো তিনি যখন ওই হেগেটের সেমিটারিতে সমাহিত হচ্ছেন, তিনি জাতীয়তাহীন একটি মানুষ, কিন্তু তার ভেতরে একটা আক্ষেপ জন্ম নিচ্ছে, যে আক্ষেপটা বন্ধুবর এঙ্গেলসের কাছে তিনি ভীষণভাবে প্রকাশ করছেন। পরবর্তীকালে এঙ্গেলসের মধ্যেও কিন্তু এই একই রকম একটা আক্ষেপ দেখা দিয়েছিল এবং সে কারণে মার্ক্সবাদী সমালোচনা নিয়ে যখন সেই সময় প্রচন্ড হইচই হচ্ছিল, তখন এঙ্গেলস তার শেষ জীবনটাতে, অর্থাৎ যখন তিনি ম্যানচেস্টার ছেড়ে লন্ডনে চলে আসছেন, তখন তিনি মনে করছেন যে তার ওই মার্ক্সবাদের ব্যাখ্যার ক্ষেত্রে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে দ্বন্দ্বমূলক বস্তুবাদকে যে ব্যাখ্যা করার ক্ষেত্রে তারা সেই সময় একটা প্রশ্রয় দিয়েছিলেন, বোধহয় সবটা ঠিক হয়নি। কারণ মানুষের মৌলিক সমস্যা শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, শুধু দ্বন্দ্বমূলক বস্তুবাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এবং মনও সার্বিকভাবে বস্তু নয়। এটা মার্ক্সবাদের ভেতরে রয়েছে। মার্ক্সবাদ নিয়ে যদি আরো কেউ পরবর্তীকালে কেউ জানতে চান তাহলে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। মার্ক্সবাদের ভেতরে একাধিক লুপস অ্যান্ড হোলস রয়েছে, মার্ক্সবাদের মধ্যে একাধিক গর্ত রয়েছে, যে গর্তগুলোর মধ্যে অনেক মার্ক্সবাদী পা পড়ে ভেঙেছেন। আমি সেগুলো নিয়ে ডিফারেন্ট বিষয়, সেগুলো নিয়ে এখনই আলোচনা করব। আমি বাদল সরকারে ফিরে আসতে চাই। বাদল সরকারের মতো মানুষ, যাদের মধ্যে কিন্তু এই ব্যাপার স্যাপার গুলো
ভীষণভাবে কাজ করেছে। হয়তো আমার কথাবার্তাগুলোর ক্ষেত্রে কিছু বিতর্ক তৈরি হয়ে যাবে, কিন্তু আমি মনে করি আমরা যারা খোলা মনে পড়াশোনা করি তারা বিতর্ককে ভয় পায় না, বিতর্ককে খুব সাদরে অভ্যর্থনা করি। এই যে একটা কথা বলেছিলাম যে বস্তুবাদী বামপন্থা এবং ভাববাদী মৃত্যু চেতনা, এই দুটোর মধ্যে যে দ্বন্দ্ব শুধু বাদল সরকারের হয়েছিল তেমন নয়, কিন্তু সেই সময়ের যারা প্রথিতযশা ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব এবং সাহিত্য ব্যক্তিত্ব প্রায় প্রত্যেকের হয়েছিল। আমরা শম্ভু মিত্রের মধ্যে দেখতে পাবো, চাঁদ বণিকের পালা একবার যদি পাতা উল্টে দেখি তাহলে তার মধ্যে সেই জিনিসটা দেখতে পাবো। তার যে শেষ মানে যাত্রা, সেই শেষ যাত্রা কিন্তু কোনো কোনো আশাবাদী সকালে নিয়ে যাচ্ছে না, যতই আমরা সেটাকে ওইভাবে ব্যাখ্যা করি না কেন, সেটা কিন্তু শেষ পর্যন্ত একটা নিরঙ্কুশ অন্ধকারের মধ্যেই নিয়ে যাচ্ছে। আমরা বাদল সরকারের অন্যান্য নাটক আমরা যদি মিছিল পড়ি, সেই মিছিলের মধ্যে ওই বস্তুবাদী ভাবনা চিন্তা দিয়ে শুরু হলো, কিন্তু মিছিলটা শেষ হলো কোথায়, মিছিলটা যাচ্ছে কোথায়, তার উত্তরটা যে বাদল সরকার দিলেন না, এটা নয় যে বাদল সরকার দিতে পারলেন না, তিনি ওই জায়গাটা খুলে রাখলেন। ওই জায়গাটা দিয়েই ভারতীয় ভাববাদ প্রবেশ করবে, ওই জায়গাটা দিয়েই শ্রীমদ ভাগবত গীতা প্রবেশ করবে, ওই জায়গাটা দিয়েই বিজ্ঞান প্রবেশ করবে, এবং ওই জায়গাটাতেই ওপেনহাইমারের শ্রীমদ ভাগবতের গীতার শ্লোক উচ্চারণ মিলেমিশে একাকার হয়ে যাবে। এই যে স্বাভাবিক একটা ভারতবর্ষের মাটিতে একজন জন্ম নেওয়া মানুষ তার নারী থেকে ভাববাদকে ছিঁড়ে ফেলতে পারছেন না, এই জিনিসটাকে আমাদেরকে স্বীকার করে নিতে হবে। এবং এইটা শম্ভু মিত্রের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, আমরা বিজন ভট্টাচার্যের নাটকের মধ্যেও দেখতে পাবো। এত কিছু থাকতে তিনি ওই লোকায়ত বিশ্বাসের মা কালীকে কেন নাচাতে গেলেন প্রেক্ষাপটে দেবী গর্জনে? যদি আমরা প্রশ্ন করি, ভাববাদী দর্শনের যারা একদম নিরঙ্কুশ বিরোধিতা করেন তাদেরকেও কিন্তু প্রশ্নে প্রশ্নে একসময় গিয়ে আটকে দেওয়া যাবে। হ্যাঁ, এই বিষয়টা আমি কিন্তু খুব সুনিশ্চিত, খুব মানে নিঃসংশয় যে ভাববাদকে কিন্তু পুরোপুরি উপড়ে ফেলা যাবে না বস্তুবাদ দিয়ে। যদি দেওয়া যেত তাহলে আজকে সারা পৃথিবীটা কমিউনিস্ট পৃথিবী হয়ে যেত, আজকে সারা পৃথিবীটা আন্তর্জাতিক কমিউনিজমের ভেতরে চলে যেত। ধীরে ধীরে সমস্ত রাজ্য রাষ্ট্র থেকে যে কমিউনিজম ধীরে ধীরে বিদায় নিচ্ছে, তার প্রধান কারণটাই হচ্ছে যে ভাববাদের শক্তির কাছে কমিউনিস্ট বাস্তব বস্তুবাদ কোথাও যেন দুর্বল হিসেবে প্রতিপন্ন হচ্ছে। আর মানুষের সমাজতন্ত্রের জন্য অপেক্ষারত একটা শতাব্দীব্যাপী অপেক্ষারত একটা শেষ আছে, সে অপেক্ষা কবে শেষ হবে কে জানে না, জানা নেই। এরিক হবসবন, যিনি ব্রিটিশ বামপন্থী সমালোচক হিসেবে বিখ্যাত ছিলেন, তিনি 2012 সালে মারা গেলেন। তার ঠিক পূর্ববর্তী সময়ে লন্ডন বুকস অফ রিভিউ বলে একটি পত্রিকা, খুব এমিনেন্ট পত্রিকা, এই পত্রিকাটা যারা পড়াশোনা করেছে সেখানে ইতালীয় কমিউনিস্ট পার্টির জনক পালমিরো তোগলিয়াত্তি, তার জীবনী নিয়ে তিনি যখন আলোচনা করছেন তখন তিনি খুব আক্ষেপের স্বরে বলছেন যে ফিলিপাইন্সে লেনিনের যখন এই ট্রেন এসে পৌঁছালো তার 30 বছরের মধ্যে দেখা যাচ্ছে যে এই রাশিয়া নিজেকে প্রমাণিত করেছে সুপার পাওয়ার হিসেবে। এই সুপার পাওয়ার যে যে পন্থাটার উদ্ভবই হলো রাষ্ট্রকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, রাষ্ট্রের অস্তিত্বকে অপাঙ্ক্তেয় করে দেওয়ার জন্য, সেটাই ধীরে ধীরে সুপার পাওয়ারে পরিণত হলো এবং অন্য রাষ্ট্রগুলোকে গিলে খেতে থাকলো। বামপন্থার এই ভয়ঙ্কর পরিণতি দেখে এরিক হবসবন নিজেই আতঙ্কিত হয়েছিলেন। তো বাদল সরকারদের তো হওয়া খুব স্বাভাবিক। এছাড়া আরেকটা জিনিস আমার এটা মনে হয়েছে যে বাদল সরকার তিনি বরাবরই বলেছেন যে এই যে মধ্যবিত্ত ভদ্রলোক, এদের জীবনে এমন কিছুই ঘটে না যেগুলো নিয়ে নাটক হতে পারে। কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখব যে বাদল সরকারের সার্বিক পরিচিতি যে নাটকটির জন্য সুবিদিত হলো পাঠক মহলে বা দ্রষ্টা মহলে বা নাট্যমোদী মহলে, সেটা নিঃসন্দেহে এবং ইন্দ্রজিৎ
এবং ইন্দ্রজিতের আগে বাদল সরকার এইভাবে ছড়িয়ে পড়েননি। সেই এবং ইন্দ্রজিৎ নাটকটা যখন ওই মধ্যবিত্ত ভদ্রলোকদের নিয়ে রচিত হলো, তার পরে পরে যদি মধ্যবিত্ত ভদ্রলোকদের জীবনে মানে সেই রকম ধরনের নাটকীয়তার উপাদান আর কিছুই না থাকে, তিনি বাদ দিতে পারতেন। কিন্তু আমরা অবাক হয়ে দেখব যে বাদল সরকার যতগুলো নাটক লিখেছেন, সেই সবগুলো নাটকের মধ্যেই মধ্যবিত্ত ভদ্রলোকদেরই তিনি গ্রহণ করেছেন। কেন গ্রহণ করলেন, এটা যদি আমরা খুঁজতে বসি তাহলে পরিষ্কার বুঝবো যে এই মধ্যবিত্ত ভদ্রলোক এরা হচ্ছে মানে একটা খুব অদ্ভুত কৌতূহল সৃষ্টি করেছে বাদল সরকারের মধ্যে। কারণ তিনি এই ক্লাসটার মধ্যে নিজে বিলং করেছেন, আর বিলং করতে গিয়ে বুঝেছেন যে একদম অদ্ভুত ভাবে, খুব মানে ভাবে, মানে বলতে গেলে এটা একটা স্যান্ডউইচ পজিশনে ঝুলে থাকা একটা শ্রেণী। আর এই শ্রেণীটা কি করছে, এই শ্রেণীটা নিজের জৈবনিক সংগ্রহের জন্য একদম লোয়ার টায়ারে বসবাস করা সামাজিক মানুষগুলোর মতো না নামতে পারছে, না জীবনকে উপভোগ করার জন্য যথেষ্ট রসদ সম্পন্ন মানুষের উচ্চ টায়ারে উঠতে পারছে। এরা মধ্যখানে স্যান্ডউইচ হয়ে রয়েছে, এবং এই স্যান্ডউইচ হয়ে থাকা মানুষগুলো প্রতি মুহূর্তে নিজেদের জীবনের সঙ্গে প্রবঞ্চনা করে চলেছে। আর এই প্রবঞ্চনাগুলোকে যদি নির্লিপ্ত দৃষ্টি নিয়ে দেখতে পারা যায়, তাহলে একদম খুব নির্মল হাসির উপাদান খুঁজে পাওয়া যাবে। বাদল সরকার, তার আমরা জীবনটা দেখছি কি রকম না, অনেক রকম ভ্যারাইটি জিনিসপত্র দিয়ে তার জীবনটাকে তৈরি করা আছে। একদিকে তিনি সায়েন্সের ছাত্র, তিনি টাউন প্ল্যানিং নিয়ে পড়তে চলে যাচ্ছেন বাইরে, আবার তিনি নানান রকম খেলনাপাতি এগুলো নিয়ে জোড়াতালি দিয়ে নানান রকম জিনিসপত্র বানাচ্ছেন, আবার তিনি কম্পারেটিভ নিয়ে পড়তে চলে যাচ্ছেন যাদবপুরে, আবার নাটক শিখতে চলে যাচ্ছেন শেখনারদের কাছে। তিনি প্রসেনিয়াম থিয়েটার খুলছেন, প্রসেনিয়াম থিয়েটারে যখন সাবিনা মাহাতো অভিনয় করছেন, বিপুল ভাবে মঞ্চ সফল। মঞ্চ সাফল্যের কারণে তিনি নিজেই তার সাক্ষাৎকারে উল্লেখ করছেন যে দুটো তিনটে সেই সময় তার নাটক মানে নাটক নামার পরে দু তিনটে শো হলেই তার টাকা উঠে যেত। এরকম একদম ফলবতী সময়ে থাকা সত্ত্বেও তিনি প্রসেনিয়াম মঞ্চ থেকে নিজেকে সরিয়ে নিয়ে চলে আসলেন অঙ্গন মঞ্চে, মুক্ত মঞ্চে। কলকাতার মধ্যে বিপুল জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও কলকাতা ছেড়ে তিনি বেরিয়ে গেলেন গ্রামে গ্রামে নাটক করবেন বলে। কি জন্য না, তার মনে হলো যে তিনি নাটকে অ্যাকচুয়ালি যাদের কথা বলতে চাইছেন তারা মঞ্চে আসে না। মঞ্চে কারা আসছে, মঞ্চে তারা আসছে যারা মঞ্চের সব থেকে ভালো টিকিটটা কেটে সামনের দিকে বসবে, বসার পরে নাটক চলতে চলতে একটা চিপসের প্যাকেট খুলে একটা চিপস মুখে দেবে, কর্মর কর্মর করে সেই চিপস গুলো তারা চিবাতে থাকবে। মঞ্চে অভিনেতা অভিনেত্রী তারা অভিনয় করে যাবে এবং তারস্বরে চিৎকার করে যাবে, দোহায় আপনারা প্লিজ কথা বলবেন না, আমাদের অভিনয় করতে অসুবিধা আছে। তারপর আবার অভিনয় শুরু হবে, আবার চিপস চেবানো শুরু হবে। এবং এই যে চিপস চেবানো সত্ত্বেও অভিনয়টা যে হবে, তার কারণ অভিনেতা অভিনেত্রীরা ওই যে টিকিট কিনেছেন যারা, তাদের চাকর গোলাম। অভিনয় দিয়ে ব্যাপারটা হচ্ছে এরকম যে নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা, পয়সা মিলা হে আপ নাচনা পড়েগা। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার ফলে কি দাঁড়াচ্ছে, যারা অভিনয় করছে তাদের সঙ্গে যারা অভিনয় দেখছে তাদের মধ্যে একটা হ্যাভস আর হ্যাভস এর সম্পর্ক চলে আসছে। অর্থাৎ এরা হচ্ছে ভৃত্য যারা অভিনয় করছে, আর যারা অভিনয় দেখছে তারা হচ্ছে মালিক। এই সম্পর্কটা বাদল সরকার কিছুতেই মেনে নিতে পারছিলেন না। শুধু তাই নয়, যারা অভিনয় দেখছে তাদের মধ্যেও আবার একটা শ্রেণী বিভাজন রয়েছে। যারা সামনের দিকে বসে অভিনয় দেখছে তারা বেশি দামের টিকিট কিনেছে, অথচ তারা
ওই অভিনয় দেখে, তাদের মধ্যেখানে বাচ্চা চিৎকার করে ওঠে, তারা অভিনয় দেখতে দেখতে পাশে বসা সুন্দরী প্রেমিকার দিকে একটা করে চিপস বাড়িয়ে দেয়। হ্যাঁ, আবার হচ্ছে যে তারা বাংলা নাটকের অভিনয় দেখে, কিন্তু বাংলা বলতে বড্ড তাদের সমস্যা, বড্ড তাদের অনীহা। এই ধরনের যারা সামনে মঞ্চ আলো করে বসে থাকে আরদির পাঞ্জাবি পরে, গিলে করা ধুতি পরে, আর পেছনে যারা বসে থাকে তারা ছাত্র, তারা সহায় সম্বলহীন, তারা টিউশন করে পয়সা রোজগার করে, 1 টাকা কি 2 টাকা তারা রোজগার করতে পারছে, তার ভিত্তিতে তারা আসছে নাটক দেখতে। এই যে ব্যাপারটা এসে হাজির হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে যারা নাটক দেখছে তাদের মধ্যেও এই মানে পার্থক্য, অর্থাৎ শ্রেণী বিভাজন রয়েছে। পেছনের সারিতে যারা বসে আছে তারা শ্রেণীগতভাবে পিছিয়ে থাকা, যারা সামনের সারিতে বসে আছে তারা সামনের দিকে মালিক সম্প্রদায়, তারা উচ্চ শ্রেণীর সম্প্রদায়। এই যে বিভাজনটা, অর্থাৎ মঞ্চে অভিনয় হচ্ছে কিন্তু সেখানে স্পষ্ট 3টে বিভাজন। যারা অভিনয় করছে তারা হচ্ছে সেই বুলবুল, নাচের বুলবুল। যারা পেছনের সারিতে বসে আছে তারা হচ্ছে ছেঁচড়া, ফ্রিতে পারলে ফ্রিতে অভিনয় দেখে। আর যারা সামনে বসে আছে, পাশে সুন্দরী প্রেমিকা, হ্যাঁ, অডিকলনের সুন্দর গন্ধ মঞ্চকে মানে একদম মম করে রেখে দিয়েছে, তারাই হচ্ছে আসল। এবং সব থেকে বড় জায়গাটা লেগে গেল বাদল সরকারের সঙ্গে সেই সময়ের যারা নাটক করছিলেন। আমি পরিষ্কার করে আজকের এই বক্তব্যের মধ্যে আমি একদম স্থানকাল উল্লেখ করে এই ইয়েগুলো দেব, মানে এই তথ্যগুলো দিচ্ছি। এগুলো আপনাদের এই নাটকটা পড়তেই একটু আগ্রহ জন্মাবে, এই আর কি। তারা হলে নাটক, পড়াশুনো এগুলো করার মধ্যে কোনো আনন্দ নেই, আনন্দটা তৈরি করে নিতে হয়। হ্যাঁ, উৎপল দত্ত আমাদের কাছে কিন্তু খুব মানে একটা গুরুত্বপূর্ণ মানুষ, যাকে আমরা খুব পছন্দ করি, শ্রদ্ধা করি। নিঃসন্দেহে উৎপল দত্তের একটা খুব জ্যোতিষ্ক প্রমাণ যে প্রতিভা, সেটা আমাদের কাছে উৎসারিত। অথচ এই উৎপল দত্তের একটা শেড, সেটা উল্লেখ করে দিই। সেটা হচ্ছে তিনি বাদল সরকার সম্বন্ধে মন্তব্য করেছিলেন, বাদল সরকারের কোনো নাটক তিনি দেখতে আসেননি। বাদল সরকারের কোনো নাটক, উৎপল দত্ত সমসাময়িক হওয়া সত্ত্বেও নাটক দেখতে আসেননি। বাদল সরকার একটা থার্ড থিয়েটার বলে বই লিখেছিলেন, সেই বইটা পড়ে বাদল সরকার সম্বন্ধে ধারণা তৈরি করেছিলেন উৎপল দত্ত, এবং সেটাকে নিয়ে ছদ্মনামে থিয়েটার ট্রাইব্যুনাল বলে একটা পত্রিকাতে তিনি বাদল সরকার সম্বন্ধে লেখালেখি করেছিলেন। এবং তিনি কি লিখেছিলেন, বাদল সরকার অভিনয় টভিনয় কিছু করতে পারেন না, সে কারণেই প্রসেনিয়াম মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন, শারীরিক কসরতটা ওখানে ভালো হবে, হ্যাঁ, সে কারণে তিনি এখন মুক্ত মঞ্চে বা অঙ্গন মঞ্চে চলে গেছেন। অথচ উৎপল দত্ত বাদল সরকারের অভিনয় দেখতে আসেননি, এবং বাদল সরকার সাগিনা মাহাতো বা অন্যান্য নাটকগুলোতে অভিনয় করে সেই সময়ের একাই 100 যে তিনি অভিনয়ে সেটা প্রমাণ করেছেন। অথচ কি দারুণ উপেক্ষা, যখন দেখতে পাওয়া যায় মানে শম্ভু মিত্র বাদল সরকারের 2-3টে নাটক দেখতে এসেছিলেন, কিন্তু তারপরে কি করলেন, শম্ভু মিত্রের যখন নান্দিকারের যে অভিনয় হতো, তিনি একটা সাক্ষাৎকারে উল্লেখ করছেন, আমি এই যে কথাগুলো বলছি এই সবগুলোই তার এই শেষ সাক্ষাৎকার, যেটা উল্লেখ করেছিলাম আমি, বন্দি কিশোর মিত্র ও সবুজ মুখোপাধ্যায়ের শেষ সাক্ষাৎকার। এই বইটার মধ্যে কিন্তু এই সমস্ত গুলো একদম সাল তারিখ দিয়ে কবে তিনি বলেছেন সেগুলো সব উল্লেখ আছে, কারোর ইচ্ছা হলে সে কিন্তু দেখে নিতে পারে। দেশ পাবলিশিং থেকে আমি এটা কিনেছিলাম, এটা হচ্ছে যে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল বলেই আমার ধারণা। যদি কারোর না পাওয়া সম্ভব হয় তাহলে আমাকে আমার জিমেল আইডিটা আমি লাস্টে বলে দিচ্ছি, সেটাতে করলে আমি কিছু কিছু ক্ষেত্রে সহায়তা করতে পারি আমার যতটুকু সম্ভব। তো মোদ্দা যেটা জিনিস সেটা হচ্ছে শম্ভু মিত্র তার 2-1টা নাটক দেখতে এসে তার সম্বন্ধে কিন্তু ভালোই মনোভাব নিয়ে গেছিলেন, কিন্তু তারপরে কি করলেন শম্ভু মিত্র, তার দলের যারা তার সঙ্গে তারা অভিনয় করতেন তাদেরকে বাদল সরকারের নাটক দেখতে আসতে দিতেন না, নিষেধ ছিল। সেই অর্থে তিনি কাগজে লিখে দেননি যে বাদল সরকারের নাটক দেখতে যাওয়া যাবে না, কিন্তু তিনি বাদল সরকার বলছেন তার সাক্ষাৎকারে যে শতাব্দী নাট্যগোষ্ঠী, তিনি 1967 সালের শতাব্দী নাট্যগোষ্ঠী তৈরি করেন। 1965 সালে বাদল সরকারের এই বাকি ইতিহাস,
আর 1967 সালে তিনি শতাব্দী নাট্যগোষ্ঠী তৈরি করেন। এই শতাব্দী নাট্যগোষ্ঠীতে যারা অভিনয় করতো তাদের সঙ্গে বন্ধুত্ব ছিল ওই নান্দিকারে যারা থাকতো বা শম্ভু মিত্রের সঙ্গে যারা থাকতো, তারা এসে এই শতাব্দী গোষ্ঠীর যারা নাটক করতো তাদেরকে বলতো, ভাই তোমাদের নাটক দেখতে এসছি, এটা কিন্তু চাপা থাকে যেন, এটা যেন বলা না হয়। হ্যাঁ, তার থেকে প্রমাণিত হয় যে সেই সময় শম্ভু মিত্ররা কিন্তু একটা নিষেধাজ্ঞা ছড়িয়েছিলেন। এখন সবাই মিলে এই ধরনের বাদল সরকারকে নিষেধ করলেন কেন, বাদল সরকারকে পরিত্যাগ করলেন কেন? মূল জায়গায় সমস্যাটা বেঁধে গেছিল আসলে এরা মনে করতেন যে টাকার অভাবে অভিনয় করা সম্ভব হয় না অনেক সময়। হ্যাঁ, অর্থাৎ টাকা ছাড়া অভিনয় হয় না। অপরপক্ষে বাদল সরকার মনে করতেন অভিনয় করতে টাকা লাগে না। এই মূল জায়গাটা, অর্থাৎ ফ্রি থিয়েটার মুভমেন্ট, বিনামূল্যের থিয়েটার মুভমেন্ট, এই ব্যাপারটা যবে থেকে বাদল সরকার স্টার্ট করলেন, সবে থেকেই প্রসেনিয়াম থিয়েটারের পান্ডাদের সঙ্গে তার দ্বন্দ্ব লেগে গেল। আমরা প্রসেনিয়াম থিয়েটারের পান্ডাদের প্রতি অত্যন্ত হচ্ছে যে শ্রদ্ধাস্পদ, তৎসত্ত্বেও আমার কোথাও মনে হয় যে এই যে বিকল্প ধারায় তিনি যে চলা শুরু করেছিলেন, এই চলাটা সেই সময় প্রসেনিয়াম থিয়েটারের পছন্দ হয়নি। তিনি বিকল্প ধারায় চলা শুরু করে প্রসেনিয়াম থিয়েটারকে পরিত্যাগ করলেন। পরিত্যাগ করে তিনি এই ফ্রি থিয়েটার মুক্ত মঞ্চে চলে গেলেন, সেখানেও বিপুলভাবে জনসমাদৃত হলেন। আমরা জানি যে তার এই নাট্যধারার অভিনয় করতে গিয়েই সেই সময়ের সরকারের রক্তচক্ষুর শিকার হয়ে প্রবীর বাবু, তিনি হচ্ছেন যে এই এখন যেটা ওই ওয়েলিংটন স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ার, এইখানে অভিনয় চলাকালে পুলিশের মারে প্রবীর বাবু মারা গেলেন। সেই যে একটা বিপুল জনসাড়া, মানে সরকারকে পর্যন্ত তিনি কাঠি করতে সমর্থ হয়েছেন। আমরা জানি যে সরকার খুব সহজে কিন্তু নড়াচড়া করেন না, কারণ সরকারের মনে হয় যে তার অতিরিক্ত নড়াচড়ায় যদি খুব বেশি আওয়াজ টাওয়াজ হয় তাহলে মানুষের ভয় লাগতে পারে। তাহলে ওই আন্তোনিও গ্রামসি যেটা বলেছিলেন যে কালচারাল হেজিমনি, সেই কালচারাল হেজিমনিটা তৈরি করতে ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। সেই জন্য সরকার খুব বেশি নড়াচড়া করেন না। সব দেশে সব কালে রাজ্য কেন্দ্র সব সরকার আসলে এই কালচারাল হেজিমনিটা চালিয়ে যান, এবং সেইখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের হয়ে কিছু কথা বলার জন্য নিজেদেরকে ট্রেন লাইনে গলা পেতে দেওয়ার মতো কিছু মানুষ রেডি থাকেন। বাদল সরকার তাদের মধ্যে একজন ছিলেন এবং তিনি নিজেকে প্রমাণিত করেছিলেন। সে কারণেই সেই সময়ের সরকার ভয়ঙ্করভাবে বাদল সরকারের পেছনে লেগেছিলেন। এই যে একটা এনভায়রনমেন্ট আমার মনে হলো যে এটা তৈরি করে নেওয়া দরকার বাদল সরকারকে জানতে, এই বাকি ইতিহাসকে জানতে, কারণ এইটা বাদল সরকারের বাকি ইতিহাস। আমরা সেই বিষয়টা থেকে এবারে সরে আসছি বাকি ইতিহাসের মধ্যে। বাকি ইতিহাস নাটকটি যারা পড়াশুনো করে নিয়েছেন এর মধ্যেই ইতিমধ্যে তারা জানেন যে বাদল সরকারের এই বাকি ইতিহাস নাটকটি 3টি অঙ্কে বিভাজ্য। একটি প্রথম অঙ্কে কতগুলো প্রকৃত চরিত্র রয়েছে, যেগুলির মধ্যে অন্যতম 3, শরদিন্দু নাগ, বাসন্তী এবং বাসুদেব। এই 3জন রিয়েল লাইফ ক্যারেক্টার রয়েছেন। প্রথম অঙ্কে কিছু রয়েছেন, কল্পনার চরিত্র রয়েছেন। খবরের কাগজ থেকে উঠে আসছেন সীতানাথ চক্রবর্তী, তার স্ত্রী কণা, এবং কল্পনায় আসছেন নিখিল, যিনি সীতানাথ চক্রবর্তীর বন্ধু, এবং বৃদ্ধ একজন রয়েছেন যিনি কণার পিতা। আর দ্বিতীয় অঙ্কে রয়েছে সীতানাথ, আর একটা সীতানাথ। দ্বিতীয় অঙ্কে আমরা 2টো সীতানাথ পাবো। একটি সীতানাথ শরদিন্দুর নাগের গল্পে রয়েছেন, আর একটি সীতানাথ শরদিন্দুর কল্পনায় এসে উপস্থিত হয়েছেন। দ্বিতীয় হচ্ছে কণা, এখানে আরেকটি কণা রয়েছে যেটি শরদিন্দুর গল্পের কণা। তৃতীয় হচ্ছে বিজয়, শরদিন্দুর গল্পে সীতানাথের বন্ধু, আর হচ্ছেন বিধুভূষণ, যিনি হচ্ছেন যে শরদিন্দুর গল্পে সীতানাথের স্কুলের সেক্রেটারি। আর তৃতীয় অঙ্কে মোটামুটি এই চরিত্রগুলোর মধ্যেই
ফিরে ফিরে আসছে। তাহলে আমরা যদি এটা কল্পনা করতে চাই যে এখানে কতগুলো গল্প আছে, মানে ক্যারেক্টার আছে, তাহলে আমরা পাবো শরদিন্দু নাগ, বাসন্তী বসুদেব রিয়েল লাইফ ক্যারেক্টার, কল্পিত ক্যারেক্টারের মধ্যে সীতানাথ চক্রবর্তী দুজন, তিনজন, একটি বাসন্তীর গল্পে সীতানাথ, একটি শরদিন্দুর গল্পে সীতানাথ, আর একটি লেখকের গল্পে, অর্থাৎ বাদল সরকারের এই নাটকের মধ্যে বাদল সরকারের নিয়ে আসা একজন সীতানাথ। একজন হচ্ছে যে কণা, যে আমাদের বাসন্তীর গল্পে রয়েছে, আরেকটি কণা রয়েছে সীতানাথের গল্পে, একটি নিখিল এ রয়েছে বাসন্তীর গল্পে, একই রকম স্থানে বিজয় রয়েছে শরদিন্দুর গল্পে, একজন বৃদ্ধ রয়েছেন কণার পিতা অর্থাৎ সীতানাথের শ্বশুর মশাই বাসন্তীর গল্পে, আর একজন রয়েছেন বিধুভূষণ, যিনি শরদিন্দু গল্পে সীতানাথের স্কুলের সেক্রেটারি, এবং তার একটি আর দুটি বাচ্চা মেয়ের নাম পাচ্ছি, একটি পার্বতী, একটি গৌরী। আমরা এটুকুনি বোঝার মতো যথেষ্ট সক্ষম, পার্বতী আর গৌরী আসলে একজনেরই নাম। আর এখানে গৌরী হচ্ছে বিধুভূষণের আত্মীয়া, এবং পার্বতী হচ্ছে বনবাংলের যিনি কেয়ারটেকার তার মেয়ে। তো সব মিলিয়ে যদি ক্যারেক্টার কল্পনা করি, তাহলে নাম পাবো আমরা শরদিন্দু, বাসন্তী বাসুদেব, কণা, সীতানাথ, নিখিল, বৃদ্ধ, বিজয়, বিধুভূষণ, এবং পার্বতী, গৌরী, আর ওই বনবাংলের যিনি কেয়ারটেকার, এইগুলো আমরা ক্যারেক্টার হিসেবে এখানে পাবো। এইগুলো কেন উল্লেখ করছি, এগুলো খুবই সেই শুকিয়ে আমসি হয়ে যাওয়া ব্যাপার, কিন্তু নেট সেটে ছাত্রদের দুর্গতি আমি তো জানি, ফলত সেই আমসি থেকে তাদের রক্ষা নেই। হ্যাঁ, তাদেরকে এই ধরনের বিষয়ই পড়তে হবে, তাদেরকে ময়নাদ্বীপের পরিসীমায় পড়তে হবে। হ্যাঁ, তাদেরকে হচ্ছে যে এই এক সময় পড়তে হবে যে কণার সায়ার দড়ি কত কত মিটার লম্বা ছিল। তো এইগুলো পড়ে তাদের যোগ্যতার বিচার করা হবে যে তারা আদৌ কলেজে পড়াতে পারে কিনা। সেটা কতখানি ফলপ্রসূ সে নিয়ে আমার প্রশ্ন আছে। আমি বরাবরই এই প্রশ্ন যাপন করি, আমি যখন নিজে নেট সেট দিয়েছি তখন এই প্রশ্ন আমার ছিল যে এই কণার সায়ার দড়ি কতটা লম্বা সেটা আমার জেনে কি হবে, কিন্তু পড়তে তো হবেই, যারা নেট সেট পড়ছো তাদের পড়তে হবে। 1965 সালে এই বাদল সরকারের এই বাকি ইতিহাস লেখা, এবং এই যে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, এই নাট্য একাডেমির বইটার মধ্যে কবে লেখা, কবে অভিনয়, তার একটা বিপুল সারণী দেওয়া আছে। এইটা কেউ ইচ্ছে করলে পড়তে পারো। যদি দরকার হয়, আমি এই যে শিক্ষাদ্বীপের আয়োজকদের মধ্যে অন্যতম বীরেশ্বর, আমি ওকে হচ্ছে যে এই পাতাগুলোর ছবি তুলে পাঠিয়ে দেবো, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনারা এই মিটের লিঙ্ক পেয়েছেন, সেখান থেকেই এর উপাদানটিও হয়তো পেয়ে যেতে পারবেন বলে আমার ধারণা। ফলত এটা হচ্ছে যে শুধুমাত্র তাদের জন্য যারা নেট সেটের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে চাইছেন, এই বিষয়টা পড়ার জন্য কিছু আনুষঙ্গিক তথ্য লাগবে। এরপরে চলে আসছি এই বাদল সরকারের এই বাকি ইতিহাস নাটকটার মূল বিষয়টির মধ্যে এসে পৌঁছে যাই। মূল বিষয়টি কি? মূল বিষয়টি হচ্ছে আত্মহত্যা। বাদল সরকারের বাকি ইতিহাসের যদি একটি শব্দ কোনো থাকে, সেটি হচ্ছে আত্মহত্যা। আর এই আত্মহত্যাটা কেন আমি কথাটা বলছি, আত্মহত্যার একটি ইতিহাস আছে। এই আত্মহত্যার ইতিহাসটা পড়ার জন্য আমি সবাইকে একটি বই অনুরোধ করব একটু দেখে নেওয়ার জন্য। সেটা হচ্ছে এই আগের বছরের সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত অধ্যাপক চিন্ময় গুহ, নাম হয়তো অনেকেই শুনেছেন। চিন্ময় গুহের আনন্দ পাবলিশার থেকে একটি বই বেরিয়েছে, চিলে কোঠার উন্মাদিনী। এই চিলে কোঠার উন্মাদিনীর প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে আত্মহত্যার ইতিহাস। এই আত্মহত্যার ইতিহাসটা আসলে একটি ফরাসি গ্রন্থ, সেই ফরাসি গ্রন্থটা থেকে তিনি বাংলায় অনুবাদ করেছেন।
মিনোয়া, জর্জ মিনোয়া বলে একজন ফরাসি সাহিত্যিক গবেষক, তিনি আত্মহত্যা নিয়ে গবেষণা করেছেন। 400 অব্দ খ্রিস্টীয় 400 অব্দ, অর্থাৎ খ্রিস্ট জন্মের 400 বছর পর থেকে ফ্রান্সে যে কারণে আত্মহত্যা হয়েছে তার একটা তিনি সারণী দিয়েছেন। এবং সেই সারণীগুলো আমরা দেখলে বুঝতে পারি যে সারণী অনেক রকমের রয়েছে। এবং আত্মহত্যাটাকে নিয়ে একটুখানি ছোট্ট কতগুলো তথ্য একটুখানি দিয়ে রাখা ভালো। এই আত্মহত্যাটা নিয়ে আরেকটু জানা যাবে। আমার একটি বই আছে, বইটি ওই থেকে বেরিয়েছে, অঞ্জলি পাবলিশার্স থেকে বেরিয়েছে, আমার চাঁদ বণিকের পালা। এই বইটি নিজের বই বলি আর দেখাচ্ছি না। এই বইটিতে ওরা উত্তর খুঁজেছিল দুজনে বলে একটি চ্যাপ্টার আছে। ওখানে মানুষের আত্মহত্যা, তার পেছনে যে সাইকো অ্যানালিসিস কাজ করে, সেই সাইকো অ্যানালিসিস নিয়ে সুদীর্ঘ একটা আলোচনা রয়েছে। আমার এই আত্মহত্যা বা বাকি ইতিহাসের আত্মহত্যার দুটো পার্ট থাকবে। এই দুটো পার্ট হচ্ছে, এক, মানুষের আত্মহত্যার ইতিহাস, আর দুই, মানুষের আত্মহত্যার কারণ। মানুষের আত্মহত্যার ইতিহাস সেটা কি, এইটার সঙ্গে কিন্তু বাকি ইতিহাসের ইতিহাস যুক্ত হয়ে আছে। আর আত্মহত্যার কারণের মধ্যে এই ইতিহাসের সৃজনী চৈতন্যটা যুক্ত হয়ে আছে। আমরা যদি আত্মহত্যার ইতিহাসটার দিকে চলে যাই, তাহলে ওই জর্জ মিনোয়া তার যে কথাগুলো চিন্ময় গুহ উল্লেখ করেছেন সেটা থেকে আমরা বলতে পারি যে সেখানে এরকম একটা ব্যাপার ছিল যে একজন দর্জি তার স্ত্রী পরকীয়া সম্পর্কে যুক্ত হয়ে গেছিলেন, সেই ক্ষোভে তিনি গলায় দড়ি দিয়েছিলেন। আবার একজন, তিনি তার সারা জীবনের পাপ, তিনি ছিলেন একজন কনসুলেট, তিনি তার সারা জীবনের পাপ একটি চার্চের সেলারে দিয়ে নিজের মানে কনফেস করার পরে তিনি সেলারের মধ্যেই আত্মহত্যা করেছিলেন। এরকম বিভিন্ন জন আত্মহত্যা করেছেন। এটা দিয়ে আসলে একটা জিনিসই প্রমাণ করার চেষ্টা করা হয় যে আত্মহত্যা সারা পৃথিবীর একটা প্রাচীনতম প্রবণতা। এখন এই প্রাচীনতম প্রবণতাটা প্রবণতাটার সমস্যাও আছে। একটা সমস্যাটা কি না, প্রাচীনতম প্রবণতা হওয়া সত্ত্বেও আমরা প্রত্যেকেই জানি, আমার যারা শুনছেন তারা প্রত্যেকেই হয়তো এটার সঙ্গে সহমত হবেন, যে পেপার খুললে আমরা এই আত্মহত্যার একটা ইতিহাস পাই, আত্মহত্যার একটা ঘটনা পাই। এই ঘটনাটার সঙ্গে একটা অনুষঙ্গ প্রায় থেকেই যায়, সেটা হচ্ছে কোথাও আত্মহত্যা ঘটলেই, এই যেমন কিছুদিন আগে সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করলেন, আত্মহত্যা করার পরেই পুলিশ কি করেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেন। অর্থাৎ আত্মহত্যা সবসময়ই একটি অস্বাভাবিক মৃত্যু। এখন এই অস্বাভাবিক মৃত্যু কেন, আত্মহত্যাটা সবসময় অস্বাভাবিক মৃত্যুটা কেন? তাহলে কি জীবনানন্দ দাশ 8 বছর আগের একদিনে যার আত্মহত্যার কথা বললেন তিনি কি পাগল? হ্যাঁ, নাকি হচ্ছে যে জীবনানন্দ দাশ মিথ্যে কথা বললেন? আসলে অস্বাভাবিক মৃত্যু বলার একটা কারণই হচ্ছে যে রাষ্ট্র চায় না কেউ আত্মহত্যা করুক, আর ধর্ম চায় না কেউ আত্মহত্যা করুক। রাষ্ট্র কেন চায় না? না, রাষ্ট্র কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি না, প্রত্যেকটা রাষ্ট্রে বসবাসকারী মানুষ তারা যেন ওই রাষ্ট্রে নির্বিঘ্নে বসবাস করতে পারে, তাদের জীবনের সুরক্ষা এর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এই সুরক্ষা বিঘ্নিত হলে, রাষ্ট্রে একজন মানুষেরও জীবনে বাঁচার সুরক্ষা যদি বিঘ্নিত হয়, তাহলে রাষ্ট্রবাসীর বিশ্বাস উঠে যাবে এই রাষ্ট্রের থেকে। তাই এই বিশ্বাসটাকে জিয়ে রাখা রাষ্ট্রের অন্যতম কর্তব্য। আর এই বিশ্বাসটাকে জিয়ে রাখার জন্য রাষ্ট্র নানামুখী ব্যবস্থা করেছেন, তার বুদ্ধিজীবীদের দিয়ে নানা গ্রন্থ লিখিয়েছেন আত্মহত্যার বিরুদ্ধে। সে কারণেই সেই গ্রন্থে আমরা যখন বাইবেল পড়ব, সেখানে দেখতে পাবো যে ওল্ড টেস্টামেন্টে বলা হচ্ছে আত্মহত্যা আসলে মানুষের সঙ্গে শয়তানের চুক্তি। আমরা যারা বলিউডে অভিনয় দেখি তারা নিশ্চয়ই ওই দ্য গোস্ট রাইডার এই সিনেমাটা দেখেছি। সেখানে আমরা দেখব যে শয়তানের কাছে চুক্তিপত্র করে দেওয়া, নিজের জীবনকে তুলে দেওয়া। এটা আসলে
সেই মিথ থেকেই আসছে যে শয়তানের সঙ্গে মানুষের চুক্তি হয়, এবং সেই চুক্তিতে যখন শয়তান আত্মাটা নিয়ে চলে যায় তখন মানুষ আত্মহত্যা করে। আবার আমরা যখন এই হিন্দুদের ব্রত কথা পড়বো তখন তো সেই ধ্বনি আমাদের কানে বাজতে থাকবে, নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। এখন এই নরকটা কত বাই কত এটা আমরা জানি না, এই নরকে চিঠি পাঠানো যায় কিনা জানি না, এই নরকে কি হয় জানি না। আবার আত্মহননের বিরুদ্ধে কোরআনেও বলা আছে, ওখানে জিহাদ করে স্বর্গে গেলে হ্যাঁ ওই হোমোসেক্সুয়ালিটি, হেটারোসেক্সুয়ালিটি, ঘোড়ার ডিম সব পাওয়া যাবে। হ্যাঁ, আমাদেরও হিন্দু ধর্মে যদি স্বর্গে যাওয়া হয় বাঘের দুধও পাওয়া যাবে। আর হেভেন তো রয়েছে খ্রিস্টানদের জন্য। এবার এইগুলো হচ্ছে যে একটা বাড়ির একতলা দুতলা তিনতলা কিনা সে আমার জানা নেই, কিন্তু স্বর্গে গেলে এই সমস্ত সুখ ভোগের একটা ব্যবস্থা রয়েছে। কিন্তু নরকে গেলে নানান রকম অসুবিধে রয়েছে। আমরা জমালয় জীবন্ত মানুষের অসুবিধেগুলো দেখতে পেয়েছি, আমরা ওই চার মূর্তিতে দেখতে পেয়েছি কেমন মানুষকে ভাজাভুজি করা হবে। তো এই যে নরকের একটা কনসেপ্ট মানুষের মধ্যে ভয়ের মতো করে ঢুকিয়ে দেওয়া, এগুলো বুদ্ধিজীবীরা করেছেন। আর এগুলো বুদ্ধিজীবীরা করেছেন রাষ্ট্রের সহায়তায় করেছেন, রাষ্ট্রের সহায়ক ভূমিকা নিয়ে করেছেন, পলিটিক্যাল স্টেটের পলিটিক্যাল সোসাইটির সহায়ক ভূমিকা নিয়ে করেছেন, সিভিল সোসাইটির ওপরে এগুলোকে চাপিয়ে দিয়েছেন। আন্তোনিও গ্রামসি তার প্রিজনার্স নোটবুক এই গ্রন্থের মধ্যে এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছেন, কারোর যদি ইচ্ছে হয় সেগুলো একটু পড়ে নিতে পারে, এমনকি উইকিপিডিয়ার মধ্যেও রয়েছে। তো এই যে আত্মহত্যা করছে মানুষ, সে আসলে রাষ্ট্রের সুরক্ষা ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলছে। অপরদিকে ধর্মের কাজ ছিল মানুষকে শান্তি দেওয়া, সেই মানুষই আত্মহত্যা করে যার জীবনে শান্তি নেই। শান্তি, অশান্তি আর অসুরক্ষা। অসুরক্ষা কখন আসে? এই যখন খুব বাজারে ধার হয়ে যায়, ধার করে ফসল ফলানো হলো, দিয়ে ফসল অনাবৃষ্টিতে মরে গেল, অতিবৃষ্টিতে মরে গেল। হ্যাঁ, ফসলে কেউ হচ্ছে যে ইয়ে দিয়ে চলে গেল, ফসল নষ্ট করার স্প্রে দিয়ে চলে গেল। মাছ চাষ করা হয়েছিল খুব ধার ধুর করে, তারপরে পুকুরে কেউ ফলিডল ফেলে দিয়ে চলে গেল। হ্যাঁ, কারণ হচ্ছে যে ব্যাংকে ফ্রড হয়ে গেল। হ্যাঁ, ওই পিন নম্বর জেনে নিয়ে সমস্ত পয়সা উড়িয়ে দেওয়া হলো, রাষ্ট্র তার সুরক্ষা দিতে পারলো না। এটা হচ্ছে রাষ্ট্রের সুরক্ষা দেওয়ার অপারগতা, অপদার্থতা। অপরদিকে ধর্মের কাজ ছিল শান্তি। শান্তি কি না, একটা ভালো চাকরি থাকবে, বউ সবসময় ভালোবাসবে, দুবেলা দুমুঠো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, ছেলে মেয়ে কথা শুনে চলবে, সমাজে একটা সম্মান থাকবে, দু পয়সা উপরি ইনকাম হবে, লোকের গাড়ি দেখে চোখ টাটাবে না, নিজেরও গাড়ি থাকবে, লোকের বাড়ি দেখে ওপর তলায় ঘাত তুলতে হবে না, নিজেরও একটা বাড়ি থাকবে, এবং সেটা ক্রমাগত বাড়তে থাকবে, এবং তার একটা জৈবনিক শান্তি ব্যবস্থা বজায় থাকবে। ওই বিবেকানন্দ বলেছিলেন যে খালি পেটে ধর্ম হয় না, কিন্তু বিবেকানন্দ তো বলেননি যে ভরা পেটে ধর্ম হয়। হ্যাঁ, আসলে এই ঠিক কি হলে পেটটা ভরে তার কিন্তু সুনির্দিষ্ট সংজ্ঞা স্বয়ং বিবেকানন্দেরও জানা ছিল না। মানুষের ক্রমাগত এই খিদেটা বাড়তেই থাকে, আর এই খিদেটা অনুসারে যদি যোগান না চলে তাহলে এই মানুষের জীবনে অশান্তি। আর এই অশান্তিটা যখন ধর্ম সেটাকে ঠিকঠাক করে বিলি বন্দোবস্ত করতে না পারে, তখন যে সমস্যাটা দেখা দেয়, মানুষ আত্মহত্যা করে। একটা অনেক কিছু চাইছি কিন্তু কিছুই পাচ্ছি না, জীবনটা মনে হচ্ছে যে একদম গরম তাওয়ার উপরে মানে বিনা অন্তর্বাসে বসে আছি, এইরকম একটা জীবন হয়ে গেলে তখন আত্মহত্যা করতে ইচ্ছা হয়। এবং সেই আত্মহত্যাটা ধর্ম আটকাতে পারলো না, ফলে ধর্মের দিকে আঙুল তুললো। এই ধর্মের দিকে আঙুল তোলা এবং রাষ্ট্রের দিকে আঙুল তোলা, এই দুটোই কিন্তু বরদাস্ত করেন না যারা এই রাষ্ট্র এবং ধর্মে থাকেন। সে কারণেই তারা এই ধরনের বিষয় আশয়গুলোকে এড়িয়ে চলতে চান, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। কোনো মানুষ আজকের দিনে যদি আত্মহত্যা করতে গিয়ে আত্মহত্যা সফল না হন, তাহলে তার কিন্তু জেল জরিমানা হবে, এটা রাষ্ট্রের বিধান। আর ধর্মের বিধান কি, সেই প্রাচীন কাল থেকে চলে আসছে। আমরা জানি যে কোনো মানুষ যদি আত্মহত্যা করে মারা যান তাহলে তার গতি হয় নরকে। এবং যদি মানে আমরা এরকম ওই জর্জ মিনোয়ার গ্রন্থটাতেই পেয়েছি যে এরকম অনেক মানুষ তারা আত্মহত্যা করতে গিয়ে লাস্ট মোমেন্টে সফল হননি, অর্থাৎ মাঝ পথে আটকে গেছেন। সেই মাঝ পথে আটকে যাওয়া মানুষগুলোকে তুলে নিয়ে এসে
ফাঁসি কাটে ঝোলানো হয়েছে, কখনো কখনো তাদের অঙ্গ ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে রাস্তায় বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে, কখনো কখনো তাদেরকে চৌরাস্তার মধ্যেখানে গর্ত খুঁড়ে পুঁতে দেওয়া হতো, যাতে তারা ওই ক্রস চিহ্নের মধ্যেখানে পুঁতে দিলে যাতে মানুষের মধ্যে এই বিশ্বাসটা তৈরি করা যায় যে এরা সব হচ্ছে যে নরকে যাচ্ছে, ক্রসের মধ্যেখানে এদেরকে পুঁতে দেওয়া হলো। এই যে রাষ্ট্র এবং ধর্মের যে এত একটা উত্তেজনা, এত সমস্যা, যে কেন এইরকম আত্মহত্যা করা হবে, এই আত্মহত্যার প্রবণতাটা এই মানে এই ধরনের ধর্মীয় বিধিনিষেধ ইত্যাদি দিয়ে আটকে রাখা যাচ্ছিল, কিন্তু এক সময় গেল না। কোন সময়টা গেল না? আফটার ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই দুটো বিষয় নিয়ে আমি একটু জিনিস বলে রাখতে চাই, যে যুদ্ধ সংক্রান্ত সিভ্যালরি, আমি বারবারই বলি যে যুদ্ধ সংক্রান্ত সিভ্যালরি আমাদের প্রত্যেকেরই আছে। আমরা ওয়ার মুভিজ দেখতে পছন্দ করি, আমরা ওয়ার ক্যারেক্টার দেখতে পছন্দ করি, আমাদের যে সমস্ত সুপার হিরোর যে ছোটবেলায় কাহিনীগুলো পড়ে বড় হয়েছি সেগুলো সবই হচ্ছে মানে ওয়ার হিরো। হ্যাঁ, তারা যুদ্ধ বিগ্রহ করে। আমরা সুপারম্যানকে দেখেছি, আমরা ফ্যান্টমকে দেখেছি, আমরা হিম্যানকে দেখেছি, সব প্যান্টের ওপরে জাঙ্গিয়া পরে এবং তারা যুদ্ধ করে এবং মানুষকে তারা রক্ষা করে। আমরা একই রকম ভাবে দেখতে পেয়েছি চাচা চৌধুরী, তার মাথা নাকি কম্পিউটারের থেকেও ক্ষিপ্র, সেও কিন্তু সাবুকে সঙ্গে নিয়ে রাকার বিরোধিতা করে, সে মানুষকে রক্ষা করে, বিভিন্ন রকম দুর্নীতিযুক্ত মানুষগুলোকে সে শায়েস্তা করে। আমরা এই শায়েস্তা করার মতো ক্যারেক্টারকে খুব পছন্দ করি। আমাদের মহাভারতের মধ্যে শায়েস্তা করার গল্প আছে, আমাদের রামায়ণের মধ্যে শায়েস্তা করার গল্প আছে, আমাদের ইলিয়াড অডিসির মধ্যে শায়েস্তা করার গল্প আছে, আমাদের প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন্টের মধ্যে শায়েস্তার গল্প রয়েছে। এরকম নানা জায়গায় শুধু শায়েস্তার গল্প পড়তে পড়তে আমরা বড় হয়েছি। আমাদের ঠাকুমার ঝুলি, আমাদের রাজকাহিনী, আমাদের সমস্ত কিছুর মধ্যেই আমরা দেখতে পাবো সেই শায়েস্তা করার গল্প। আমাদের চাঁদ মামার মধ্যেও সেই শায়েস্তা করার গল্প। এইগুলো দেখতে দেখতেই বড় হয়েছি। আমাদের যুদ্ধ সংক্রান্ত একটা সিভ্যালরি আছে, বর্ষার দিনে মুচমুচে তেলে ভাজা খাওয়ার মতো একটা আরামবোধ আমাদের যুদ্ধ সংক্রান্ত গল্পের মধ্যে আছে। কিন্তু এই সিভ্যালরিটা ভেঙে দিল বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ প্রমাণ করলো যুদ্ধ কেবল দুটো দলের মধ্যে হয় না। যারা যুদ্ধ করছে, যাদের লাভ হবে জয়লাভ করার পরে, তাদেরও আসলে জয়লাভ হবে না। যাদের পরাজয় হবে তাদেরও আসলে পরাজয় লাভ হবে না। আসলে জয়ী পরাজিত প্রায় প্রত্যেকেই পরাজিতই হবে। এমনকি যারা যুদ্ধে যোগদান করেনি তাদেরও যুদ্ধের ফল ভোগ করতে হবে। নিরপেক্ষ, বিজয়ী, পরাজিত সব পক্ষকেই আসলে এই যুদ্ধের ক্ষতি স্বীকার করে নিতে হবে। আর এই ক্ষতি স্বীকার করে নেওয়ার এই যে বিপুল নরমের যুদ্ধের একটা সর্বমুখী বিস্তার, এই বিস্তারটাই হচ্ছে বিশ্বযুদ্ধের আসল ফলাফল। এবং যারা বিশ্বযুদ্ধ লাগিয়েছিল তারাও বোধ করি জানতেন না যে এই বিশ্বযুদ্ধ আসলে কোথায় গিয়ে শেষ হবে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো একটা অমীমাংসিত ভাবে, যেন সকালবেলায় প্রাতঃকৃত্য করতে গিয়ে পেটটা ক্লিয়ার হয়নি। ফলত স্বাভাবিকভাবে আমাদের সারাদিন যেরকম একটা অস্বস্তি লেগে থাকবে, সেই অস্বস্তি সেই সময় রাজনৈতিক পরিমণ্ডলে লেগেই ছিল। সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ টেনে আনলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধও কিন্তু শেষ হয়নি। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি হলো, আমরা তাকে ঠান্ডা লড়াই বলেছি, কিন্তু সেটাকে কোনো রকম আটকানো গেল। কিন্তু আজও কি মনে হচ্ছে যে যুদ্ধ শেষ হয়ে গেছে? আজও কি মনে হচ্ছে যে যুদ্ধের আর কোনো সম্ভাবনা নেই? আজও তো মানুষের পেট ভাতের থেকে অনেক বেশি অর্থ ব্যয়িত হয় সমরাস্ত্র কেনার জন্য। আজকের দিনে মানুষ কিন্তু প্রমাণ পেয়ে গেছে যে মানুষ যত কোটি টাকা, যত কোটি কোটি টাকা সমরাস্ত্র কেনা এবং তৈরির পেছনে ব্যয় করেছে, তার সামান্য অংশ যদি একটা ভাইরাসকে মারার জন্য ব্যয় করতো, তাহলে মুখে মাস্ক বেঁধে ঘরে বসে থাকতে হতো না। আর বোধহয় আমি আজকে আমার কলেজে বসে একটা সেমিনারে এরকম বক্তব্য রাখতে পারতাম, এরকম সবাইকে নিয়ে এরকম ভাবে ঘরের মধ্যে লুকিয়ে কাঁটা ঢাকা নিয়ে একটা ওয়েবিনার বা সেমিনারের আয়োজন করতে হতো না। আমরা কিন্তু প্রত্যেকে ভয় পেয়ে সুরসুর করে ইঁদুরের মতো গর্তে ঢুকে গেছি। কেন ঢুকে গেছি?
কারণ আমাদের পৃথিবীতে সেই বিশ্বযুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত কেবলমাত্র সমরাস্ত্রের পেছনে অর্থ ব্যয়িত হয়েছে, ভাইরাসকে মারার জন্য অর্থ ব্যয়িত হয়নি, গবেষণা ঋদ্ধ হয়নি। তার জন্য আজকে হারাকিরি পড়ে গেছে। খবরের কাগজ খুললে প্রতিদিন, একসময় আমরা যুদ্ধে মৃত্যুর খবর পড়তাম, আজকে ভাইরাসের মৃত্যুর খবর পড়ি, আর তার সঙ্গে ডিউ পার্ট হিসেবে যেটাকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি না, প্রতিদিন আমরা পাচ্ছি ভ্যাকসিন তৈরির খবর। হ্যাঁ, প্রায় প্রত্যেকটা নিউজ পোর্টাল, প্রায় প্রত্যেকটা চ্যানেলে প্রতিদিন বলছে এই আজকে ভাইরাসের ভ্যাকসিন তৈরি হয়ে গেছে। কেন বলছে? কারণ আজকে ওই নিউজটা আমরা শুনতে চাইছি যে ভ্যাকসিন তৈরি হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত এই ভ্যাকসিনটা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা উদগ্র হয়ে বসে আছি। আমাদেরকে মাঝপথে এই রাষ্ট্রনেতারা ফাঁসিয়ে দিয়েছে। এরা যদি যুদ্ধাস্ত্র তৈরি করে, আজও পর্যন্ত আমরা মাথা ব্যথা করছি, এই রাফালে এলো, আমরা বোধহয় হচ্ছে যে পাকিস্তানকে গিলে খেয়ে নিলাম, চায়নাকে হচ্ছে যে খুব বুড়ো আঙুল দেখালাম। কিন্তু আমাদের দেশ অলরেডি এই মুহূর্তে ওই একটা পরমাণু বোমা পড়লে যত মানুষ মারা যেত তার থেকে বেশি মৃত্যুর দিকে এগোচ্ছে। আমরা এগুলো নিয়ে ভাবিত নই, কারণ আমাদের ওই যুদ্ধ নিয়ে সিভ্যালরি আছে। বিশ্বযুদ্ধ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, করোনা ভাইরাস চোখে আঙুল দিয়ে কান মুলে দেখিয়ে দিচ্ছে, তবু আমাদের কোন রকম হায়া লজ্জা বলে কিছু নেই। এই সত্যটা বাকি ইতিহাস লিখতে গিয়ে অনুধাবন করেছিলেন বাদল সরকার। বাকি ইতিহাস নাটকের মধ্যে দুটো গল্প আছে, একটা গল্প বাসন্তী দেবীর লেখা, আর একটি গল্প শরদিন্দুর লেখা। বাসন্তীর গল্পের মধ্যে সীতানাথের কথা আছে, আর কণার কথা আছে। সীতানাথ আত্মহত্যা করেছে, কেন আত্মহত্যা করেছে তাই নিয়ে গল্প লিখতে হবে। যদি আমরা বাকি ইতিহাস নাটকটা পড়া শুরু করি তাহলে প্রথমেই বুঝতে পারবো যে বাকি ইতিহাস নাটকটা কোন দিনে শুরু হচ্ছে। এটা কিন্তু পড়ে নেবেন, একটা ছুটির দিন রোববার শুরু হচ্ছে। এই ধরনের ওই চুলকে দেওয়া প্রশ্ন কিন্তু নেট সেটেই আসে, ফলত এগুলো একটুখানি তৈরি করবেন। হ্যাঁ, এরা সব কথাবার্তা বলছে এবং সেখানে কোন চিত্রটা ফুটে উঠছে, 3-4টে দেখবেন লক্ষ্য করে চিত্র ফুটে ওঠে। সেই চিত্রগুলো কি না, একটা বিয়ে, একটা দাম্পত্য সম্পর্ক বেশ কিছুদিন চলে যাওয়ার পরে আসলে কোথায় গিয়ে পৌঁছায় তার একটা চিত্র। দাম্পত্য সম্পর্ক বেশ কিছুদিন পরে যে জায়গায় এসে পৌঁছায় সেটা হচ্ছে আমরা দেখতে পাইনি এই শরদিন্দু এবং বাসন্তীর কোনো বাচ্চা কাচ্চা আছে বলে দেখতে পাইনি, এবং বলছে এরা অনেকদিন দাম্পত্য সম্পর্ক পার করে এসছে। ফলত এখানে অনেকগুলো সম্ভাবনা থাকে। এক হচ্ছে শরদিন্দু বাসন্তীর বাচ্চা সে কাছে থাকে না, কোনো বোর্ডিং স্কুলে পড়ে বা বাইরে পড়ে, সে উল্লেখটা নেই, অথবা বাচ্চা কাচ্চা হয়নি, প্রবলেমেটিক প্রেগন্যান্সি বাসন্তীর থাকতে পারে, বা শরদিন্দু তিনি নির্বীর্য হতে পারেন, ইম্পর্ট্যান্ট হতে পারেন। হ্যাঁ, আমরা মহাভারতের কাল থেকেই এরকম প্রচুর ইম্পর্ট্যান্ট পুরুষ দিয়ে আসি, কিন্তু বাঁজা শব্দটা কেবল মেয়েদের জন্যই প্রয়োগ করে আমরা অভ্যস্ত, কিন্তু পুরুষ বাঁজা হয় বেশি। কারণ পাণ্ডু তিনি বাঁজা ছিলেন, ধৃতরাষ্ট্র বাঁজা ছিলেন, আমরা বিচিত্র বীর্যকে বাঁজা পেয়েছি, এরকম একের পর এক বাঁজা প্রচুর পুরুষকে আমরা মহাভারতের কালে পেয়েছি, আমরা রামায়ণের কালেও পেয়েছি, আমরা রামের বাচ্চা কাচ্চার খবর পেয়েছি, বাকিদের খবর খুব একটা নিয়ে আমরা অভ্যস্ত নই। আমাদের বাকি যে জিনিসগুলো রয়েছে, সেই লোর চন্দ্রানীর হাজবেন্ড যে ছিলেন বামন, তার কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না, এবং পুত্র সন্তান বলা ভুল করছি, সন্তানহীনতা দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করে। এর ওপরে একাধিক উপন্যাস লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার কৃষ্ণকান্তের উইল, তার বিষবৃক্ষ, হ্যাঁ, এই সমস্ত উপন্যাসগুলো পড়লে, এমনকি রবীন্দ্রনাথেরও যদি চোখের বালি পড়ি, সন্তানহীন দাম্পত্য জীবন খুঁজে পাবো। সন্তান আসলে একটা দুটো মানুষের সম্পর্কের একটা ব্রিজ। কারণটা কি? কারণটা হচ্ছে যে যদি অতি পুরুষ্ট একটা সিঙ্গাপুরি কলা, সেটাও যদি হচ্ছে যে ডিপ ফ্রিজে রেখে দেন, কিছুদিন পরে সেটা শুকিয়ে যাবে,
তারও কিছুদিন পরে কাষ্ঠপথ হয়ে যাবে, তার কিছুদিন পরে ফ্রিজ থেকে বার করে হতে হাতে করে চাপবেন, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো সেরকম দাম্পত্য সম্পর্ক এই চারপাশে সামূহিকতার ডিপ ফ্রিজারের মধ্যে যখন ঢুকিয়ে দেওয়া হয়, তখন কিছুদিন পর পর থেকে তার রস শুকোতে শুরু করে, এবং সেই রস যখন শেষ পর্যন্ত শুকিয়ে আমসি হয়ে যায়, তখন নির্ভর করে আসে যে সেটা ওই বাচ্চাটার উপরে। ওর মুখ দেখে আসলে দুজন, দুই দিকে যারা টাগ অফ ওয়ার করছিল, সেই জায়া এবং পতি, তারা সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে। তা নাহলে সম্পর্ক পৃথিবী মানে ফুটে একাকার হয়ে যেত। বিদেশের মতো অবস্থা হতো যদি ভারতবর্ষীয় সমাজকে এত সহজে ডিভোর্সের পথ খুলে দেওয়া হতো, তাহলে আমাদের যারা ডিভোর্সের জাজ, তারা হচ্ছেন যে মানে আলা হয়ে যেতেন। তো এই যে আমার ক্রমাগত ফোন আসতে থাকে, সেজন্য একটু ডিস্টার্ব হয়। তো যাই হোক, তো এই যে দুটো দড়ির দুই প্রান্তে দুই দম্পতি, জায়া এবং পতি, তাদের মধ্যেখানে যে ওই মানে যেটাকে টাগ অফ ওয়ারের খুঁটি বলা হয়, সেই খুঁটির মতো বাচ্চা কাচ্চা যদি না থাকে, তাহলে শরদিন্দু নাগ এবং বাসন্তীর মতো দাম্পত্য সম্পর্ক হয়। এবং এদের দিন কাটে কিভাবে? গল্প লিখে। গল্প লেখা কি নিয়ে? একজন মানুষ খবরের কাগজে আত্মহত্যা করেছে বলে খবরে প্রকাশিত হয়েছে, তার নাম হচ্ছে সীতানাথ চক্রবর্তী, হলেও হতে পারে তার সঙ্গে কখনো একটা বেলায় মানে একটা ছুটির দিনে বেরিয়ে বাসে দেখা হয়েছিল। তার স্ত্রীর নাম কণা। সেখান থেকেই গল্প গরু আস্তে আস্তে গাছে উঠতে শুরু করলো, এবং সেই গাছে দেখা মিলল কণার পিতার, যিনি সীতানাথ চক্রবর্তীকে প্রতিদিন হচ্ছে যে একটু একটু করে স্লো পয়জনিং এর মতো ব্ল্যাকমেল করেন, দিয়ে কণার বাড়ি তৈরির জন্য যে গচ্ছিত টাকা, সেই টাকা তিনি নিয়ে গিয়ে নেশা করেন। এখন আমাদের যারা সুস্থ স্বাভাবিক মানুষ আছি, তাদের এটা হয়তো প্রশ্ন জাগতে পারে যে সীতানাথ চক্রবর্তীর এতখানি গড় হজম কেন হলো যে তিনি বাড়ির তৈরির জন্য টাকা জেল ফেরত বৃদ্ধ শ্বশুরকে দিয়ে পিতা মানে পিতা মারা গেছেন এই খবরটি কণার কাছে বাঁচিয়ে রাখার জন্য এরকম একটা দুঃসাহসিক কাজকর্ম কেন করতে লাগলেন? আসলে আমরা অনেক সময়ই বুঝতে পারি না যে ঠিক কোন সূত্রে একটি বিশেষ প্রাণীর রেচন পান করলে করোনা সেরে যাবে, বা কোন সূত্রে কোনো একটি বিশেষ পাঁপড় খেলে করোনা সেরে যাবে, এইগুলো যেরকম আমাদের মাথায় ঢোকে না, ঠিক সেই রকমই এটা পড়তে গেলেও মাথায় ঢুকবে না যে ঠিক কেন সীতানাথ বাড়ি তৈরির টাকাটা তা কণার পিতা মারা গেছে এই খবরটাকে বাঁচিয়ে রাখার জন্য জেল ফেরত কণার পিতার হাতে তুলে দিতে থাকলেন। আসলে এই গল্পের সারল্য এইরকম অনেক গল্পই দেখতে পাওয়া যাবে। আমরা যদি দেশ পত্রিকা খুলি, হ্যাঁ, তারা হচ্ছে যে বিভিন্ন জন মানে বড় বড় হাউসের পত্রিকাগুলো খুলি, সেখানে অনেক গল্প দেখতে পাবো, যে গল্পগুলো পড়লে বোঝা যায় যে গল্প লেখার সময় লেখক বেশ মানে যথেষ্ট পরিমাণে আফিংয়ের বুলি গলার্ধকরণ করার পরে লেখালেখি শুরু করেছিলেন। এমনকি আমরা তো জানি যে কিছু সিনেমা তৈরি হয়, যে সিনেমাগুলো পুরো সময় ধরে সিনেমা হলে বসে দেখাও যায় না, বাড়িতে টিভির সামনেও দেখা যায় না। তো সেগুলো যদি সম্ভব হয়, বিশেষত যেরকম অভিষেক বচ্চন আগে যে সিনেমাগুলো করতেন, সেই সিনেমাগুলো যখন আমাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি করতেছে, গল্পে কি করে গরু গাছে উঠে পড়লো সেইগুলো ঠিক খেয়াল করতে পারলাম না। সেখানে সীতানাথ চক্রবর্তী কেন বাড়ি তৈরির টাকা তার শ্বশুর মশাইকে দিতে গেলেন, সে ব্যাখ্যাও খুঁজে পাবো না। আসলে গল্পকে খুব সরলতর, যুক্তির বাইরে এবং পাবলিক অ্যাকসেপ্টেড দেখানোর জন্য এই ধরনের গল্প তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখন যদি বলা হয় যে এটা কি, আসলে এইখানে যারা এখন শুনছেন, এখন বাজছে প্রায় 7:30। এই সময়ে বিভিন্ন চ্যানেলে ভালো ভালো সিরিয়াল দেয়। সেই সিরিয়ালে একজন এরকম চরিত্র আছে, জুন আন্টি। তো তাদের না দেখে যারা বাকি ইতিহাস শুনছেন, বোঝা যাচ্ছে তাদের কাজকর্মের বড্ড অভাব। তো তারা শুনছেন, কিন্তু যাদের অনেক কাজকর্ম আছে, সারাদিন কাজকর্ম করার পরে তারা দেখছেন, সেখানে প্রত্যেকটা চরিত্রের প্রায় একাধিক বিয়ে। আবার বেশ কিছু চরিত্রে দেখতে পাওয়া যাবে যে
একই সঙ্গে অনেকগুলো বউ একসঙ্গে, মানে হিন্দু ম্যারেজ অ্যাক্টকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে এক ঘরের নিচে বসবাস করছেন, একে অন্যের দিকে সসপ্যান ছুঁড়ে মারছেন। হ্যাঁ, এগুলো যে সম্ভবপর হচ্ছে, এবং সেগুলো নিয়ে আমি 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 যে বাড়িটাতে থাকি সেই বাড়িটাতেই কালকে নিচতলা থেকে উপর তলায় যখন উঠছিলাম, তখন দেখলাম যে আমার বাড়ির মালিক বললেন এরকম যে আহারে সিরিয়াল দেখছিলেন। অর্থাৎ এই যে সিরিয়ালের একটা মানুষ, হ্যাঁ, মানে চরিত্র নিয়ে কথা বলছেন, কি সিরিয়াল হচ্ছে আমি জানি না, কিন্তু এরকম তিনি একটা বললেন যে নিজের বরকে কেউ লুকায়। অর্থাৎ তিনি কিন্তু বাস্তব ভাবছেন ওখানে যেটা হচ্ছে, এবং তিনি ভার্চুয়ালি পরামর্শ দিচ্ছেন যে হে ক্যারেক্টার, তুমি তোমার বরের কাছে লুকিয়েও না, কথাটা বলে দাও। এখন ওই ওই যে স্ক্রিনটা টপকে যে তার পরামর্শ ওখানে পৌঁছাচ্ছে না ওই টলিগঞ্জের ফ্লোর পর্যন্ত, সেটা তিনি কিন্তু বুঝছেন না, তিনি ওইটার সঙ্গে সাংঘিকৃত হয়ে গেছেন। অর্থাৎ ওই যে সিরিয়ালের ঘটনা, সেই সিরিয়ালের ঘটনাকেও যিনি বিশ্বাস করছেন, তিনি তো এই এই ঘটনাকেও বিশ্বাস করবেন, খুব স্বাভাবিক। এখান থেকে বোঝা যায় যে ইন্ডিয়ান অডিয়েন্স, বাঙালি অডিয়েন্স এর সম্বন্ধে কতখানি গ্রাউন্ড ওয়ার্ক করেছিলেন বাদল সরকার, যাতে করে তিনি এই বাসন্তী দেবীকে দিয়ে এই গল্পটা লেখাতে পারলেন। আমি এটা বুঝতে পারিনি যখন প্রথম এই বাকি ইতিহাস পড়েছিলাম, তখন বুঝতে পারিনি, কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে বাদল সরকারের গ্রাউন্ড ওয়ার্কটা সাংঘাতিক। টাউন প্ল্যানিং করতে গেছিলেন কোথায়? টাউন প্ল্যানিং এর কাজ করতে গেছিলেন রাঙাবেলিয়া। রাঙাবেলিয়াটা কোথায়? সুন্দরবন। সেখানে দরিদ্র মানুষগুলোর প্রাত্যহিক জীবন সংগ্রাম দেখেছিলেন, সেখানে ম্যাক্সিমাম জায়গায় ইলেকট্রিসিটি পৌঁছায়নি। তারপরে তিনি বিভিন্ন জায়গায় কাজ করে বেরিয়েছেন, সেখানে তিনি দেখতে পেয়েছেন যে মানুষ কি বোঝে। মানুষ, এই যে রাজনৈতিক নেতৃত্বরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বুলশিট বক্তব্য দেন, যার সঙ্গে ইতিহাসের কোনো যোগ নেই, সমাজের কোনো যোগ নেই, বিজ্ঞানের কোনো যোগ নেই। কেন বলছেন? আমরা যারা অত্যন্ত নিজেদেরকে চালাক মনে করি, তারা মনে করি ওরা বোকা। আসলে ওরা এই সমস্ত বলার পরে বাড়িতে ফিরে গিয়ে এক পাত্র শ্যাম্পেন নিয়ে মুখে চুমুক দিতে দিতে বলে যে যারা আমাদের বোকা বলছে তাদের 14 গোষ্ঠী বোকা। কারণ আমরা মনে করছি ওই লোকটা ইতিহাসের কথা বলছে না। আরে কাদের বলছে দেখতে হবে, তারা কি ইতিহাস পড়েছে? 1000 লোক বসে আছে একটা গল্প শুনতে, একটা কথা শুনতে, সেখানে দাঁড়িয়ে যদি এই কথাটা বলে দেওয়া হয়, হ্যাঁ, গান্ধীজিও যখন গুজরাটে ভূমিকম্প হয়েছিল তখন সাধারণ দেশবাসীকে বলেছিলেন রাম নাম জপ করতে। রাম নাম জপ করে তো ভূমিকম্প থামে না। বিবেক রবীন্দ্রনাথ এই কথাটির ভীষণ বিরোধিতা করেছিলেন যে ভারতবর্ষকে ভুল পথে পরিচালিত করছেন গান্ধীজি। চরকা ঘুরিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আসবে না, রাম নাম করে ভারতবর্ষের স্বাধীনতা আসবে না। আজকে তো অদ্ভুত ভাবে রাম নাম করতে করতে মানুষ গান্ধীজিকে বিদায় করে দিচ্ছে। তো সেই যে পোয়েটিক জাস্টিস হচ্ছে সেটা নিয়ে আমি বক্তব্য রাখছি না, কিন্তু বিবেকানন্দ, এই রবীন্দ্রনাথ গান্ধীজির এই পথকে বিরোধিতা করেছিলেন। কিন্তু আমি বলবো রবীন্দ্রনাথের এই পথই ভুল ছিল, কারণ রবীন্দ্রনাথ এক্সপেক্ট করছিলেন ভারতবাসী সেই দিনকে রবীন্দ্র পথে ভারতবর্ষকে অনুভব করবে যেরকম ভাবে গোরা ভারতকে অনুভব করেছিল। না, গান্ধীজি জানতেন ভারতবাসী এই রাম নাম আর এই চরকা ঘুরিয়ে এই রাস্তায় নেমে পড়বে, তার রাস্তায় নামানোটা দরকার ছিল। সেই জন্য সেদিনকে গান্ধীজি সফল ছিলেন, রবীন্দ্রনাথ সফল ছিলেন না। একই রকম ভাবে এই যে বাসন্তীর গল্পটা কতখানি মানে পাবলিক নেবে, সেটার একটা গ্রাউন্ড রিয়েলিটিতে গিয়ে পৌঁছেছিলেন বাদল সরকার। সে কারণেই বাসন্তীকে দিয়ে গল্প লিখিয়েছিলেন। এবং একটা অদ্ভুত তথ্য এখানে আমি উল্লেখ করে রাখি, বাসন্তী দেবীর এই গল্পের চাহিদা এতখানি রয়েছে যে মাত্র 2টি গল্পে তিনি মানে করেছেন, তার মধ্যে তিনি পয়সা পাওয়া শুরু করেছেন। আমরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকি, এই যে এইখানে এতক্ষণ বকছি, 1-1.5 ঘন্টা বকছি, একটি পয়সা পাবো না, কিন্তু বাসন্তী দেবী এই ধরনের গল্প লিখে, 2টি গল্প লিখে পয়সা পান। অর্থাৎ এর একটা মার্কেট ভ্যালু রয়েছে। শরদিন্দুর গল্পে কোনো মার্কেট ভ্যালু নেই, শরদিন্দুর এর জন্য একটা হিংসে রয়েছে, একটা আশুয়াবদ রয়েছে। সে যে ইয়ার্কি করে নিজের বউকে, আসলে তার হিংসে থেকে, ঠিক যেরকম হিংসেটা একদিন চারুলতার প্রতি ওই নষ্ট নীরে ওই ইয়ের মধ্যে ছিল, সেই হিংসেটা কাজ করে। এর গল্প সহজ সরল
এর গল্প গ্রাউন্ড রিয়েলিটিতে কোন জিনিস মানুষ খায় তার উপরে নির্ভর করে এই গল্প লেখা। এ কারণেই এই বাসন্তীর গল্পে এই ধরনের একটা মানে সারফেস রিয়েলিটি, যে জিনিসটাকে ঝট করে বিশ্বাস করতে একটু সমস্যা হবে, সেই সারফেস রিয়েলিটিটা আছে। অপরদিকে আমরা একদম ডিপ রিয়েলিটির গল্প খুঁজে পাবো ওই দ্বিতীয় অঙ্কে শরদিন্দুর কাহিনীর মধ্যে, যেখানে সীতানাথ একটু মানে একটু বিপরীত কামিতার মানুষ। এখন বিপরীত কামিতার অনেকগুলো রকম ফের আছে। আমরা যারা পড়াশোনা করি তারা বোধহয় একটু ছড়িয়ে কম পড়াশোনা করি বলি আমাদের নেট সেট পেতে একটু অসুবিধা হয়। ছড়িয়ে পড়াশোনা করলেই এই পাওয়াটা কিন্তু কোনো ব্যাপারই না। সীতানাথের পেডোফিলিজম আছে, শিশু কামিতা, অর্থাৎ বাচ্চা ছেলে মেয়ে দেখে তার একটা যৌন উত্তেজনা আসে। এখন এটাকে বিকৃতি বলবো নাকি যৌনতার একটা ধরন বলবো, সেটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদের যৌনতার ধরন নিয়ে একটুখানি পেছনের দিকে তাকাতে হয়। কি কি যৌনতার ধরন আছে? যৌনতার ধরন একটা হচ্ছে নারী পুরুষের যৌনতা, যেটাকে বলা হয় হেটারোসেক্সুয়ালিটি। এটা আমাদের জগৎ জীবনে ভীষণ পরিচিত, পরিচালিত, এবং এটাকে স্বীকৃতি দেয় রাষ্ট্র এবং ধর্ম। কেন রাষ্ট্র এবং ধর্ম এটাকে স্বীকৃতি দেয়, অন্য কোনো ধরনের যৌনাচারকে স্বীকৃতি দেয় না কেন? এটা স্বীকৃতি দেওয়ার কারণ হচ্ছে এর সঙ্গে বংশগতির সম্পর্ক থাকে। অন্য যৌনাচারের সঙ্গে বংশগতির সম্পর্ক থাকে না। বংশবৃদ্ধি হয় নারী পুরুষের যৌনতার মাধ্যমে। নারীতে নারীতে যৌনতা, যেটাকে বলা হয় লেসবিয়ানিজম, তার মধ্যেও কিন্তু বংশগতির সম্পর্ক নেই। পুরুষে পুরুষের সম্পর্ক, যেটাকে বলা হয় গে, সেই সম্পর্কের মধ্যেও এই ব্যাপারটা নেই। এই যে এলজিবিটি অর্থাৎ এই লেসবিয়ানিজম, গে এবং ট্রান্সজেন্ডার যাদের যৌনতা, এগুলো সংক্রান্ত রাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে আজও পর্যন্ত এই সমকামিতাকে আইনি স্বীকৃতি দেওয়া হয়নি, হোমোসেক্সুয়ালিটিকে আইনি স্বীকৃতি দেওয়া হয়নি। তার কারণটাই হচ্ছে রাষ্ট্র এবং ধর্ম এই ধরনের সেক্সুয়ালিটিকে পছন্দ করে না, কারণ এর সঙ্গে বংশগতির সম্পর্ক নেই, রাষ্ট্রের কোনো কাজে লাগবে না। আর এ বাদ দিয়েও বেশ কিছু সম্পর্ক আছে, যেমন একটি হচ্ছে পশুকামিতা। এই পশুকামিতার নিদর্শন আমাদের শাস্ত্রে রয়েছে। আমরা মহাভারতে ঋষ্যশৃঙ্গ বলে একটি ক্যারেক্টার পাবো। এই ঋষ্যশৃঙ্গের একটা মাথায় শিং রয়েছে হরিণের মতো। আসলে ঋষির রেতপাত ঘটেছিল জলে, এবং সেই জল পান করেছিল হরিণী, এবং সেই হরিণীর গর্ভে এরকম একটি শিশুর জন্ম হয়, যার মানুষের মতো শরীর কিন্তু মাথায় একটি হরিণের মতো শিং। যদি বায়োলজিক্যালি বিচার করি তাহলে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে না। আমাদের মানে খাদ্যনালী দিয়ে যদি স্পার্ম ঢুকে পড়ে তাহলে সে কিন্তু ওভুলেশনে গিয়ে পৌঁছবে না, তার জন্য কিন্তু বাচ্চা তৈরি হবে না। ফলত তাকে কিন্তু নির্দিষ্ট পথেই প্রবেশ করতে হবে। বোঝা যায় যে পশুকামিতা সেই সময় পরিচিত ছিল। দ্বিতীয় আরেকটি হচ্ছে উদ্ভিদ কামিতা। হ্যাঁ, উদ্ভিদ কামিতা কি না, গাছের সঙ্গে যৌনতা। এর আমরা নিদর্শন পাবো বিপ্রদাস পিপলায়ের মনসা মঙ্গলের দেবখণ্ডে, যখন আমরা দেখতে পাবো মনসা এই শিব তিনি আকাশ পথে ক্রৌঞ্চ ক্রৌঞ্চি অর্থাৎ পাখিদের যৌনতা দেখে হঠাৎ করে তার মধ্যে একটা যৌন উত্তেজনা তৈরি হয়, এবং আশেপাশে গৌরী না থাকায় তার একটি শব্দ ওখানে ব্যবহার করছেন বিপ্রদাস পিপলায়, শ্রীফল বৃক্ষেরে দিলেন কোল। এটা বিজয়গুপ্তের মধ্যেও রয়েছে, শ্রীফল বৃক্ষের দিলেন কোল। এই শ্রীফল বৃক্ষ মানে হচ্ছে বেল গাছ, বেল গাছের সঙ্গে যৌনতা, এবং তার ফলে রেতপাত হলো। আর এই রেতপাত করার পরে এটাকে কি
বিজয়গুপ্তের মনসামঙ্গল অনুসারে সেই রেতো ধারণ করলেন শিব হাতে এবং সেটাকে নিয়ে গিয়ে তিনি জলে ছেড়ে দিলেন। জলে পদ্মপাত্রে সেটা গিয়ে পৌঁছলো এবং সেই পদ্মপাত্রের নাল বেয়ে সেটা পাতালে প্রবেশ করলো। তারপরে বিপ্রদাস পিপলাইয়ের মধ্যে দেখতে পাই একটি নির্মাণী বলে একটি ক্যারেক্টার, যে কিনা এই মনসার অবয়ব দান করলেন। অর্থাৎ এই যে পদ্মপাত্র, এই পদ্মপাত্র আসলে আর কিছু নয়, পদ্মজনী নারী, আর শ্রীফল বৃক্ষ হচ্ছে বেল গাছ। অর্থাৎ এই যে যৌনতার ভ্যারিয়েশনস, এই ভ্যারিয়েশনস কিন্তু আমাদের শাস্ত্রে, আমাদের কাহিনীর মধ্যে, আমাদের পুরাণের মধ্যে বিপুল আকারে রয়েছে। এমন নয় যে সীতানাথের এই যে গল্প এখানে নামালেন বাদল সরকার, একদম কানে হাত চাপা দিয়ে সেটাকে তো উচ্চারণ করতেই পারছি না। যে মধ্যযুগের কাব্য পড়েছে, প্রাচীন যুগের কাব্য পড়েছে, রামায়ণ মহাভারত পড়েছে, তার কাছে এই যৌনতা হচ্ছে শিশু। একটি শিশুর প্রতি দেখে একজনের যৌন অভিব্যক্তি আসা, এ হচ্ছে শিশু। হ্যাঁ, অবশ্যই বিকৃতি, আমি এটাকে বিকৃতিই বলবো। এটা সমকামিতার মতো আমার কাছে এটা একটা যৌনতার ভ্যারিয়েশন নয়, এ কারণে যে এই যৌনতা যদি সমাজে বিস্তার লাভ করে তাহলে দুষ্কর্মের আর অন্ত থাকবে না। এদেরকে খুব কঠিন হাসতে এদের মানসিক চিকিৎসা প্রয়োজন। এখন এই মানসিক চিকিৎসার কেন প্রশ্ন আসছি, সেটা আসতে গেলে আবার ওই হচ্ছে যে যুদ্ধ, আত্মহত্যা, এই জায়গাটায় আসতে হবে, সেটা পরে আসছি। আপাতত এটা এসে পৌঁছায় যে সীতানাথের মধ্যে এই শিশুকামিতার চরিত্র ছিল এবং কণা যখন সীতানাথকে নিয়ে হাওয়া বদলে গেছিল তখন একটি ঘটনা ঘটে। পার্বতী অর্থাৎ সেই বনবাংলের যে কেয়ারটেকার, তার মেয়ের সাথে একটা, মানে তার বাচ্চা মেয়েটির সাথে তার একটা যৌন সম্পর্ক তৈরি হয় এবং সেই যৌন সম্পর্কের ফলে একটি ভয়ঙ্কর ঘটনাও সেই সময় কিন্তু দেখা দিয়েছিল, যেটা সীতানাথের মধ্যে একটা গাঢ় প্রভাব দেখতে পাওয়া গেছিল। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এই যে বিধুভূষণের যে নাতনি অর্থাৎ গৌরী, ওই একই একটি রূপ, তার প্রতিও সীতানাথের এই ধরনের ব্যাপার গড়ে উঠছে এবং এই সীতানাথ শেষ পর্যন্ত আত্মহত্যা করতে যাচ্ছে, আত্মহত্যা করছে এবং সেই আত্মহত্যা জন্য সে দড়ি গাছা নিয়ে এগিয়ে যাচ্ছে, এই কথা বলতে বলতে যে গৌরী তোর কোনো বিপদ আমার দ্বারা হবে না, যে রাক্ষসটা ক্ষতি করেছিল ইয়ের, সেই রাক্ষসটাকে আমি মেরে ফেলছি, এইরকম একটা ব্যাপার। অর্থাৎ আমরা সেই পেডোফিল রাক্ষস যেটা সীতানাথের মধ্যে বাস করছিল সেটাকে মেরে ফেলা হচ্ছে। এই যে কিছুটা জটিলতর অবয়বের যে গল্প, সেটা শরদিন্দু লিখলেন। এরপরেই নাটককার যে সীতানাথকে এনে পৌঁছাচ্ছেন, সেই সীতানাথ হচ্ছেন বাকি ইতিহাসের সীতানাথ। এই সীতানাথ এসে একটি প্রশ্ন করছে যে তুমি আত্মহত্যা করনি কেন শরদিন্দু? এই আত্মহত্যা কেন সে করবে? এই আত্মহত্যা করার জন্য যে জায়গাটা আমার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়, সেটা হচ্ছে যে বিশ্বযুদ্ধের যে অভিঘাত, সেই অভিঘাত মানুষকে একটা জিনিস বিশ্বাস করতে শুরু করালো। রবীন্দ্রনাথের একটি ছোট গল্প ছিল ধ্বংস, সেই ধ্বংস গল্পে ক্যামেলিয়া বলে একটি ক্যারেক্টার ছিল, যে ক্যামেলিয়া যুদ্ধের বোমার আঘাতে মারা গেল। তার ফিয়ন্সে অর্থাৎ তার যে হবু বর এবং পিতা যুদ্ধ করতে গেছিল, তারা ফিরে এসে একটি ধ্বংসস্তূপ ছাড়া কিচ্ছু খুঁজে পেল না। এই গল্পটি আসলে আমাদেরকে একটি পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়, যে যখন যুদ্ধের সাময়িকতা সমগ্র পৃথিবীকে আশ্রয় করে, জাতীয়তাবাদের আফিং যখন সমস্ত মানব জাতিকে গ্রস্ত করে ফেলে, তখন মানুষের মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। তখন মানুষের মধ্যে মৃত্যু আর অমৃতের বিরোধ থাকে না, তখন মৃত্যুই অমৃত হয়ে ওঠে। এবং সেখানে দাঁড়িয়ে এই যে মানুষ প্রতি মুহূর্তে নিজের জীবনকে ভালো তৈরি করে তোলার জন্য পরিকল্পনা করে, এই যে এইখানে যারা আপনারা কথা শুনছেন, এই যারা ভাবছেন নেট সেট দেবেন, পাস করবেন, কেন করবেন?
করবেন, কারণ অধ্যাপনার চাকরি চাই আপনাদের। যারা স্নাতকোত্তরে পড়াশোনা করছেন তারা কেন করছেন? কারণ নেট সেটের যোগ্যতা অর্জন করতে হবে আপনাদের। এই যে যোগ্যতা অর্জন করা, এই যে চাকরি পাওয়া, এগুলো কেন করছেন? কারণ একটা ভালো জীবন। আর সেই ভালো জীবনটা কি আপনাদের কাছে? ভালো জীবনটা হচ্ছে ছেলেদের কাছে একটা টুকটুকে সুন্দরী বউ, একটা ভালো গাড়ি, একটা শহরের মধ্যে এক কাটা একটা জায়গার উপরে সুন্দর বাড়ি, একটা পরিচিতি, একটা নামের আগে ডেজিগনেশন, একটা নামের পরে মহাশয়। মেয়েদেরও একই রকম, হ্যাঁ, একটা কোয়ালিফাইড। আজকে যদি একটা মেয়ে অধ্যাপনার চাকরি পায়, সে তো আর হচ্ছে রিক্সাওয়ালাকে বিয়ে করবে না, সে একটা কোয়ালিফাইড লোককে বিয়ে করবে। এই যে কোয়ালিফাইড লোককে বিয়ে করা, এর জন্য এই যে নিজের জায়গায় তুলে আনা। শুধু তাই নয়, হ্যাঁ, নুনটা, লকড়িটা, কুলোটা, ডালাটা কেনার জন্য বরের কাছে হাত পাতবো না। এই যে যোগ্যতার সঙ্গে সম্মানের সঙ্গে বাঁচা, নিজের জীবনকে নিজের মতো করে বাঁচা, কিছুটা জীবনের জন্য উদ্বৃত্ত হয়ে তোলা। আমাদের এই অধ্যাপকদের অনেক মাইনে হয়, এই মাইনে তো সব কাজে লাগে না, কিছুটা উদ্বৃত্ত হয়। তখন কি হয়? এই উদ্বৃত্ত, তখন উদ্বৃত্ত দিয়ে শুধুমাত্র মেট্রো ডিয়ারির আইসক্রিম খেয়ে আমাদের পরিতুষ্টি হয় না, আমরা মামা মিয়াতে যাই। আমাদের শুধুমাত্র বাড়িতে ভাত ভাজা খেলে হয় না, আমরা আরসালানে বিরিয়ানি খাই। এই উদ্বৃত্ত থেকে আসে। এই উদ্বৃত্তর জন্য এত কিছু ভাবে জীবনকে সাজাই। এই যে আমরা এই যে যারা প্রত্যেকে সাজাচ্ছি, আজকে যদি মাথার উপর একটা বোমা পড়ে, এই সাজানো সব হয়ে গেল ফুটো, জিরো, বিগ জিরো। যুদ্ধ আসলে এই বিগ জিরোতে পৌঁছে যাওয়া যায় এক নিমেষে। এটা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেছিল মানুষের কাছে। ফলত মানুষ আর জীবন নিয়ে মুহূর্তের বেশি পরিকল্পনা করতে পারছিল না। আর এই মুহূর্ত আক্রান্ত যে একটা নতুন জেনারেশন তৈরি হলো, যুদ্ধ আক্রান্ত যে নতুন জেনারেশন তৈরি হলো, যাদের হচ্ছে যে রাষ্ট্রের যুদ্ধ বাঁধানো বা না বাঁধানোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, তারা যখন রাষ্ট্রের এই সিদ্ধান্তের দ্বারা ক্ষতিগ্রস্ত হলো, তখন তাদের জীবনের প্রতি যে একটা আকর্ষণ, সে আকর্ষণটা নষ্ট হয়ে গেল এবং তারা আত্মহত্যা প্রবণ হয়ে উঠলো। তাদের নানান রকম মানসিক বিকার দেখতে পাওয়া গেল, অ্যামনেশিয়া, ডিমেনশিয়া, এই ধরনের রোগ দেখতে পাওয়া গেল। তাদের অনেকেই হচ্ছে যে বিভিন্ন ধরনের স্নায়বিক রোগে আক্রান্ত হলেন এবং তারা আত্মহত্যা প্রবণ হয়ে উঠলেন। এবং সেইখানে দাঁড়িয়ে এই যে মানুষের মরক লেগে গেল, একটা গণমৃত্যু ঘটতে লাগলো, যে কথাগুলো কিন্তু আমরা ইতিহাসে কি পাবো? বেনিতো মুসোলিনি, তিনি ব্ল্যাক শার্টস বলে একটি দল গঠন করেছিলেন, যারা ইতালির মধ্যে এই প্রগতিশীল ভাবনা চিন্তা যারা করছে তাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে জেলে ভরে রাখতেন। আবার আমাদের অ্যাডলফ হিটলার, তিনি একটি গেস্টাপো বাহিনী তৈরি করেছিলেন, যারা এই একই কাজটা জার্মানিতে করত। এই যে মানুষ, কোটি কোটি মানুষ সেই সময় মারা গেলেন, ইতালিতে মারা গেলেন, জার্মানিতে মারা গেলেন, ইহুদিরা কনসেন্ট্রেশন ক্যাম্পে মারা গেলেন, যুদ্ধের ফলে সরাসরি মারা গেলেন, যারা সৈন্যবাহিনীতে যোগদান করতে বাধ্য হয়ে মারা গেলেন, যারা সৈন্যবাহিনীতে যোগদান করলেন না অথচ মারা গেলেন। এই যে বিশ্বময় যে বিপুল মরণযজ্ঞ, এই মরণযজ্ঞে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা করে ইতিহাস ছিল। এইখানে আমরা এই মুহূর্তে 27 জন আমি দেখতে পাচ্ছি যে আমার কথা শুনছেন। এই 27 জনের 27টা ইতিহাস আছে। আর এই ইতিহাসগুলো কিন্তু ইতিহাস বইতে তোলা হয় না, এই ইতিহাসগুলো লেখা থাকে বাকি ইতিহাসে। তাই এই ইতিহাসগুলো ইতিহাস বইয়ে লেখা থাকবে না, অথচ ইতিহাস হিসেবে যে জিনিস পাঠ্যপুস্তকে উঠবে, যে জিনিস শ্রেণীকক্ষে পড়ানো থাকবে, সেই শ্রেণীকক্ষে পড়ানোর ইতিহাসটার সঙ্গে আমাদের কোনো যোগ থাকবে না, অথচ আমরা পড়তে বাধ্য হব। এরকম ব্যর্থ জীবন নিয়ে আমরা কেন বাঁচব? আমাদের বাঁচার জন্য কি আরো বৃহত্তর কোনো সত্যে উপনীত হওয়ার জায়গা আছে? এই প্রশ্ন শরদিন্দুর কাছে সীতানাথ করেছিলেন, যেটা তাকে মৃত্যুর দিকে অনেকখানি ঠেলে নিয়ে চলে গেছিল। আমাদের প্রতি মুহূর্তে বেঁচে থাকার জন্য একটা করে কাহিনী তৈরি করে নিতে হয়, একটা করে রাত্রে স্বপ্ন দেখতে হয়, একটা করে রাত্রে ভাবনা ভাবতে হয়। লকডাউনে পড়ে আছি,
ভাবছি কবে পাহাড়ে ঘুরতে যাব। ভাবছি না কিন্তু যে যে কোনো মুহূর্তে আমার করোনা ভাইরাস হয়ে যাবে আর আমি ফুটে যাব। আমি সাবধানে আছি, কিন্তু ভাবছি কবে পাহাড়ে ঘুরতে যাব। লকডাউনে পড়ে আছি, ভাবছি কবে প্রেমিকার সঙ্গে মোহরকুঞ্জে গিয়ে ঠোঁটে ঠোঁট ছোঁয়াবো। ভাবছি না কিন্তু যে আমাকে ওই করোনার আইসোলেশন বেডে গিয়ে 10 লক্ষ টাকার বিল মেটাতে হবে। অর্থাৎ প্রতি মুহূর্তে আমরা বাঁচবার জন্য যে নতুন নতুন ট্যাবলেট তৈরি করে নিচ্ছি, আমাদের মন গড়া ট্যাবলেট, এই একটা ট্যাবলেটই শরদিন্দুকে বাঁচিয়ে দিল। সেই ট্যাবলেটটা আমরা নাটকের শেষে দেখতে পাই, শরদিন্দুর প্রমোশন। এইরকম প্রতি মুহূর্তে আমাদের এই যে ট্যাবলেট খেয়ে থাকা, এই ট্যাবলেট খাওয়াটাই হচ্ছে ভদ্রলোক মধ্যবিত্ত মানুষের জীবনের একটা অদ্ভুত খিল্লিকর পরিস্থিতি। এই ট্যাবলেট থেকেও আমাদের মুক্তি নেই, এই প্রশ্ন থেকেও আমাদের মুক্তি নেই, এই বস্তুবাদ থেকেও আমাদের মুক্তি নেই, এই ভাববাদ থেকেও মুক্তি নেই, এই জীবন থেকেও আমাদের মুক্তি নেই, এই মৃত্যু থেকেও আমাদের মুক্তি নেই। জীবনকে জানবার চেষ্টা আমরা সব থেকে বেশি করি মধ্যবিত্ত মানুষ, আর সেইটা করতে করতে আমরা মৃত্যুতে গিয়ে উপনীত হই। যে মানুষটি আজকে জন্মেছেন, তিনি এখানে আমাদের যারা শুনছেন 28 জন 30 জন, তারা প্রত্যেকেই কেউ ছেলে কেউ মেয়ে। আজকে এখানে দেখতে পাচ্ছি আমি যে ছবি মাইতি, ইনি পুরুষ হয়ে জন্মাতে পারতেন। পাশেই রবীন্দ্রনাথ মন্ডল, ইনি নারী হয়ে জন্মাতে পারতেন। প্রভাত কুমার দে, ইনি নারী হয়ে জন্মাতে পারতেন। সুচিতা সরকার, ইনি পুরুষ হয়ে জন্মাতে পারতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এই ছবি মাইতি হন, আর রবীন্দ্রনাথ মন্ডল হন, প্রভাত কুমার দে হন, আর সুচিতা সরকার হন, এরা প্রত্যেকেই জন্মেছেন, এরা প্রত্যেকে পুরুষ বা নারী হয়ে জন্মেছেন। এরা কুকুর ছাগল গরু মোষ হয়ে জন্মাতে পারতেন, কিন্তু জন্মেছেন যখন মরতে হবে। অর্থাৎ জন্মানোটা এবং জন্মের ভ্যারিয়েবলস গুলো যতটা না সত্য, তার থেকে জীবন্ত মানুষের কাছে মৃত্যুটা অনেক বেশি সত্য। তাই জীবনকে খুঁড়তে খুঁড়তে মৃত্যুতে পৌঁছে যাওয়াটা খুব স্বাভাবিক। এই লেখকের যে সীতানাথ, যিনি তৃতীয় সীতানাথ, তিনি এই জীবনকে খুঁড়তে খুঁড়তে মৃত্যুতে পৌঁছে গেছেন। ইতিহাসকে খুঁজতে খুঁজতে তিনি বাকি ইতিহাসে পৌঁছে গেছেন, এবং সেই পথেই তিনি শরদিন্দুকে টেনে ফেলেছিলেন। কিন্তু ভদ্রলোকের মধ্যবিত্ত ভদ্রলোকের জীবনে ওই যে ট্যাবলেটের কথা বললাম, ওই ট্যাবলেট একটার পর একটা আসে। আমি এখানে এই ট্যাবলেট নিয়ে পড়াচ্ছি যে যারা শুনছেন তাদের মধ্যে আমি যদি ভালো বলি তাহলে আগামী দিনে আবার শোনার বাসনা জাগবে। আর যারা শুনছেন তাদের মধ্যে এই ট্যাবলেট কাজ করছে যে আমার বক্তব্যের মধ্যে যদি এমন কিছু থাকে যেটা হচ্ছে যে নেট সেটে কাজে লাগবে, তাহলে আগামী দিনে নেট সেটের ক্ষেত্রে সুবিধা হবে। এই ট্যাবলেট গুলো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এই এই শুশ্রূষাগুলো, এই ঔষধিগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই শুশ্রূষাগুলো, এই ঔষধিগুলো আমাদের মধ্যবিত্ত জীবনে এই জীবনকে খুঁড়তে খুঁড়তে মৃত্যুতে পৌঁছে যাওয়ার ভবিতব্য থেকে আমাদের রক্ষা করে। বাকি ইতিহাসের এই নাটকের চল, মানে এই চলটা আসলে এই ভবিতব্য থেকে বেরিয়ে নিজের মতো করে ভবিতব্যকে হারিয়ে দিয়ে জীবনকে ভালোবাসার একটা গল্প। বাকি ইতিহাস নাটকটির মধ্যে এই জায়গাতে সেই অ্যাবসার্ডিটি বিঘ্নিত হয়, এবং এর মধ্যে একটা ওই ভারতবর্ষীয় ভাববাদী আশাবাদ জেগে ওঠে। এর আগে পর্যন্ত তিনি অ্যাবসার্ডিটির পথে চলছিলেন। যে মুহূর্তে এই প্রমোশনের গল্পটা পেয়ে তিনি মৃত্যুটাকে স্থগিত রাখলেন, সে মুহূর্তেই সেই চিরকালীন ভারতীয় আশাবাদের মধ্যে নিজেকে নিমজ্জিত করলেন। যেরকম ভাবে এবং ইন্দ্রজিৎ নাটকটার ক্ষেত্রেও ইন্দ্রজিতের ক্ষেত্রে হয়েছিল, এবং ইন্দ্রজিৎ নাটকটার প্রচ্ছদটা বাদল সরকার নিজেই এঁকেছিলেন। সেখানে অনেকগুলো বৃত্তের মধ্যে দেখা যাবে ইন্দ্রজিতের একটা পা বৃত্তের বাইরে। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের জীবনে অনেক অপ্রাপ্তি আছে, আমরা অনেক কিছু চাই, খুব অল্প পাই, কিন্তু সেই অল্প পাওয়াটা এবং অল্প পাওয়াটা ভবিতব্য জানা সত্ত্বেও চাওয়াটা যে বন্ধ করি না, ওইখানেই রয়েছে বাকি ইতিহাস, ওখানেই রয়েছে আমাদের ঐতিহাসিক সার্থকতা। এটুকুই। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ।
প্রথমে যে কথা বলেছিলাম যে ক্লাস যদি ভালো না লাগে তাহলে সেটা তো একটা ক্লান্তিকর পরিস্থিতি, এবং আমরা যারা ক্লাস করেছিলাম আমার মধ্যেও সেই টেনশন কাজ করেছিল যে তখন দাদা যে রকম উত্তেজনা, যে পারফরমেন্স, যে চালিয়ে খেলার যে ব্যাপারটা ছিল, এটা এখন প্রশাসনিক দক্ষতায় কি চাপা পড়ে যাবে, সেই বারুদ কি আহ ঝলসে উঠবে। আমি স্তম্ভিত হয়ে গেলাম যে হ্যাঁ, আনন্দদা এখনো সেই দাদার মতোই আছে, এবং আনন্দদার যে সেই ভার রাশি বা যে অধ্যক্ষ সুলভ যে একটা গাম্ভীর্য এখনো তার উপর গ্রাস করেনি। এখনো সেই কঠিনতম সত্যকে তুলে ধরার জন্য গভীর থেকে গভীরে পৌঁছে গিয়েও মানুষের মন যাতে তথ্যে ভারাক্রান্ত না হয়, তার মধ্যে মাঝে মাঝে সুরসুরি দেওয়া সেই সুন্দরী বইয়ের প্রসঙ্গ এখনো চলে, যেটা 11 বছর আগেও শুনতাম, 11 বছর পরেও সেই ধারা এখনো চলছে। আমি খেয়াল করছিলাম মেসেজে প্রশ্ন তো নেই, শুধুমাত্র মুগ্ধ হওয়ার পালা। খুব সুন্দর লাগলো স্যার, বাপি সিং, সুচিতা সরকার অসাধারণ সুন্দর, অজয় বাবু বর্মন মুগ্ধ হয়েছি, তমগ্ন নস্কর মুগ্ধ, প্রমোদ দাস অত্যন্ত সুন্দর আলোচনা, মুগ্ধ হচ্ছি।